হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। ভাই ভাই, কে বা কারা যেন বাহিরে আমাদের সব লোকজনকে মেরে ফেলেছে, কেউ কথা বলতে পারছে না। কি বলছিস তুই? আমাদের লোকদের মারা এত সহজ না। ওরা নিশ্চয়ই দেখ ভঙ্গিমা করে আছে। আমাদের লোকগুলো সবাই বিদেশ থেকে ট্রেনিং পোক্ত। এদের মারা বাংলাদেশের কোনো গ্যাংস্টারের পক্ষে সম্ভব নয়। ভাই বিশ্বাস করেন, বাহিরে গিয়ে দেখেন সবাই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে আছে। মারুফ শিকদার ছেলেটার কথাই কেমন ভয় পাই দেখতে পাই। উদ্বেগ নিয়ে মারুফ শিকদার গোডাউন ঘরের বাইরে দেখতে পাই, হ্যাঁ, তার প্রত্যেকটা ছেলে মাটিতে লুটিয়ে আছে। ওইদিকে তাকিয়ে কি দেখছিস? এইদিকে তাকা একবার। পাশ থেকে মারুফ শিকদারকে কথাটা বলে কেউ একজন। মারুফ শিকদার ওইদিকে তাকিয়ে দেখে একটা ছেলে গাড়ির উপর বসে আছে, একদম নায়কের মতো, পায়ের উপর পা রেখে, মুখে জ্বলন্ত সিগারেট। এটা দেখে একটু রাগ, কিন্তু ছেলেটার গায়ে পরিহিত পোশাক একদম চেরা ফাটা। এগুলো দেখে মারুফ শিকদার একটু হেসে ছেলেটাকে উদ্দেশ্য করে বলে, কে তুই আর এইখানে কি করছিস? জানিস না আমার এখানে আসার সাহস কেউ পায় না। স্বয়ং বড় বড় কর্নেলরাও আসতে আমার কাছ থেকে পারমিশন নেয়, আর সেইখানে কিনা তুই এসে আবার আমার গাড়ির উপর বসে পায়ের উপর পা রেখে সিগারেট খাচ্ছিস। তুই যদি আবার পরিচয় জানিস তাহলে আমার পায়ের কাছে এসে কান্না করবি আর তোর জীবন ভিক্ষা চাইবি, কিন্তু না, আমি তো তোকে জীবন ভিক্ষা দেব না। তুই অনেকের ক্ষতি করেছিস, তুই আবার কোটি কোটি টাকা লোকসান করেছিস। বিনিময়ে আমি তোর অনেক টাকা নষ্ট করেছি, তোকে পথে বসিয়ে এখন তোর পুরো গ্যাংকে ধ্বংস করে দিয়েছি। এখন শুধু তুই রয়েছিস, তোকেও শেষ করে ফেলবো। স্বাধীনের কথা শুনে মারুফ শিকদার হাসতে লাগলো। হাসারই তো কথা, কারণ স্বাধীনের যে ভঙ্গি, এগুলো দেখে কেউ বুঝতে পারবে না এই সামান্য একটা ফকির ছেলেটা এতগুলো লোককে মেরেছে। কেউ বিশ্বাস করতে পারবে না। ঠিক তখনই মারুফ শিকদার হাসতে হাসতে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, অনেকদিন পর একটা জোক শুনলাম, যা শুনে হাসি থামাতে পারলাম না রে। তুই নাকি আমার লোকগুলোকে মেরেছিস। তোর তো নিজের শরীর দেখে তো আমার কেমন জানি হচ্ছে। ভাই বাদ দেন না, ও পাগল, উল্টাপাল্টা কথা বলছে। হয়তো গেটের সামনে কাউকে দেখতে পায়নি, তাই ভেতরে ঢুকে গেছে। এই তুই যা এখান থেকে, এমনিতেই কিন্তু অনেক রাগ উঠে যাচ্ছে, তোর কোনো ক্ষতি করে ফেলবো। ছেলেটার কথা শেষ না হতেই স্বাধীন পেছনের দিক থেকে একটা বন্দুক বের করে ঠাস করে একটা গুলি করে নিমিষে ছেলেটার মাথা ছিদ্র করে পাশ দিয়ে চলে যায়। ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে মুখ দিয়ে শুধু কেবল বলল, তুই কথাটা বলি। ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে। তখনই মারুফ শিকদার বুঝে যায় যে এটা কোনো সামান্য ছেলে নাই, তাই দৌড়ে স্বাধীনের সামনে গিয়ে মাটিতে লুটিয়ে বসে স্বাধীনের দিকে দুহাত জোর করে বলতে লাগে, আমি জানি না আপনি কে, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আমি নিজের অজান্তেই আপনাকে অনেক কথা বলেছি, প্লিজ আমার জীবনটা ভিক্ষা দেন আপনি। হা 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 হা, তোর কথা শুনে অনেক হাসি পাচ্ছে রে। আমার তুই একটু আগেই কি যেন বললি, এখন আবার আমার পায়ের কাছে এসে জীবন ভিক্ষা চাচ্ছিস? তোর জীবনের শেষ একটা ইচ্ছা বল। আমি আবার সবাইকে মারার আগে ওর জীবনের শেষ ইচ্ছা জানতে চাই। কিন্তু হ্যাঁ, তোর জীবন ভিক্ষা চাইবি না, এটা বাদ দিয়ে যে কোনো জিনিস চাইবি আমি তোকে দেব। কে আপনি আর আমার এত ক্ষতি করছেন কেন? প্লিজ আমাকে ছেড়ে দেন, আমার জীবন ভিক্ষা দেন। আমার যা আছে আপনি সব নিয়ে নেন, বিনিময়ে আমার জীবন ভিক্ষা দেন। তোকে তো আগেই বললাম, তোর জীবনের বিনিময়ে যা চাইবি তাই পাবি। আচ্ছা, তোর যেহেতু জানার ইচ্ছা আমি কে, তাহলে বলি শোন। আমি আন্ডারওয়ার্ল্ডের ডন। সবাই আমার নাম শুনে থরথর করে কাঁপে। আমি সেই, আমার নাম SMJ। কথাটা বলি স্বাধীন তার মুখে হাসি রেখা ফুটে ওঠে। সিগারেটটা হাত থেকে নিয়ে পুনরায় মুখে দিয়ে খেতে লাগে। স্বাধীনের মুখ থেকে SMS এর নামটা শুনে ভয় পেয়ে যায়। বুঝতে পারে মারুফ শিকদার, তার বাঁচার সুযোগ নেই। SMS যে নামটা আন্ডারওয়ার্ল্ডের ডনরা শুনলো ভয় পায়। সেখানে তো সে বাংলাদেশে একটা চুনোপুটি ডন মাত্র, তাই সেইখানে আন্না বসে থেকে দৌড় লাগে জীবন বাঁচানোর জন্য। মারুফ শিকদারকে দৌড়াতে দেখে স্বাধীন একটা বাঁকা হাসি রেখা টানে।
দৌড়াতে দৌড়াতে যেই মেন দরজার কাছে পৌঁছায় ঠিক তখনই স্বাধীন পিছন থেকে বন্দুক বের করে মারুফ শিকদারের দিকে তাক করে গুলি করে দেয়। স্বাধীনের নিশানা এতটাই নিখুঁত যে মারুফ শিকদারের মাথা ভেদ করে চলে যায়। মারুফ শিকদার মাটিতে লুটিয়ে পড়ে। তারপর স্বাধীন গাড়ির উপর থেকে নেমে মারুফ শিকদারের কাছে যায়। ওর দিকে তাকিয়ে একটা রহস্যময়ী হাসি রেখা মুখে টেনে বলে, শালা কুত্তার বাচ্চা, তুই কি বলেছিলি? আমাকে ধ্বংস করবি? এসএমজেকে বাংলাদেশের সবাইকে একত্র করতে লাগিস। তুই তো আমার সম্পর্কে না জেনেই হয়তোবা এই উদ্যোগটা নিয়েছিলি। তুই জানতি না যে এই বাংলাদেশের সবাই একত্র হলেও আমাকে মারতে পারবে না। আমি এসএমজে, তুই ভেবেছিলি আমাকে মারবি, আমার সব সাম্রাজ্যতে দখল করবি। এই সাম্রাজ্য আমার গড়তে প্রায় 20 বছরেরও বেশি সময় লেগে গেছে, আর তুই সেটা নিমিষেই ধ্বংস করবি। আর আমি তাকিয়ে তাকিয়ে দেখব। দেখ, তুই বানিয়েছিলি না বাংলাদেশের সব থেকে বেস্ট ছেলেদেরকে নিয়ে তোর নিজস্ব একটা গ্যাং। দেখ, তাদেরকে আমি মেরেছি। তারা আমার গায়ে ফুলের টোকাও দিতে পারেনি, আমার গা থেকে এক চিটি রক্তও বের করতে পারেনি। আর তুই ভেবেছিলি আমাকে মারবি? এইটাই তোর স্বপ্ন ছিল। এখন যা, উপরে গিয়ে সেই স্বপ্ন দেখ। কথাটা বলেই স্বাধীন মারুফ শিকদারের পা ধরে তার ছেলেদেরকে মেরে একত্র করেছে যেখানে সেইখানে নিয়ে যায়। তারপর সবার গায়ের উপর পেট্রোল ঢেলে দেয়। তারপর আগুন লাগিয়ে দেয়। সেই আগুন থেকে একটা সিগারেট বের করে জ্বালিয়ে স্বাধীন পুনরায় সে গাড়ির উপরে গিয়ে বসে। মারুফ শিকদার আর তার পুরো গ্যাংকে আগুনে পড়তে দেখে আর হাসতে লাগে আর বলতে লাগলে, আমি একদিন এই পৃথিবীতে রাজত্ব করব। পৃথিবীর সবাই জানতে পারবে এসএমজে একজন ডন। সবাই শুনে যেন কান্না করে আমার নাম। এতটাই নির্দয় হব আমি। এই পজিশনে নিয়ে যাব আমাকে। কথাটা স্বাধীন ভাবছিল ঠিক তখনই তার মোবাইল ফোনটা কেঁপে ওঠে। ফোন বের করে দেখে রং নাম্বার। সচরাচর তার নাম্বারে রং নাম্বার থেকে কল আসে না। স্বাধীন উদ্বেগ নিয়ে রিসিভ করে কানে কাছে ধরতেই ওপাশ থেকে একটা লোক বলতে লাগে, স্বাধীন, আমি তোমার বস ইমরান। এবার আসেন আপনাদেরকে ইমরানকে তার পরিচয় করিয়ে দিই। স্বাধীন যখন ছোট্ট ছিল তখন ইমরান খান স্বাধীনকে তার জায়গায় নিয়ে আসে, অনেক ট্রেনিং দেয়। ধীরে ধীরে স্বাধীনকে গড়ে তোলে বাংলাদেশের টপ গ্যাংস্টার। তাই স্বাধীন সবার সামনে মাথা উঁচু করে কথা বলল ইমরান খানের সামনে কখনোই মাথা উঁচু করে কথা বলতে পারে না। ইমরান খান তাকে যদিও মেরে ফেলে, স্বাধীন হাসতে হাসতে মারা যেতে পারে, কারণ এই পর্যন্ত সে এসেছে শুধু ইমরান খানের জন্যই। সে যদি না থাকতো স্বাধীনকে থাকতে হতো ফুটপাতে কিংবা কোনো এক অগাছুয়ে রাস্তার মাঝে। জি বস, বলেন। এটা তো আপনার নাম্বার না, তাহলে আজ রং নাম্বার থেকে আমাকে ফোন করেছেন যে কিছু কি হয়েছে আপনার? আসলে ধীরে ধীরে ঢাকায় নতুন কিছু গ্যাংয়ের আধিপত্য বিস্তার হচ্ছে। তারা ধীরে ধীরে ঢাকা শহরে তাদের আওতায় করতে যাচ্ছেন। তাই আমার ওপর বহুবার ওরা আক্রমণ করেছে। ওরা অনেক শক্তিশালী। ওদের শায়েস্তা করতে হলে শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়েই করতে হবে। তাই এখন আমি ঢাকা শহর থেকে অনেকটা দূরে অবস্থান করছি। আমি তোমাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি আর ছবি সব কিছুই পাঠিয়ে দিচ্ছি। তুই ওদের কাছে গিয়ে ওদের বুদ্ধি দিয়ে শায়েস্তা করবি। ইমরান খানের কথা শুনে স্বাধীনের গায়ের রাগ উঠতে লাগলো, কারণ তার বসকে সবাই মারতে যাচ্ছে। তাই সে কিছুটা উদ্বেগ কণ্ঠ নিয়ে ইমরান খানকে উদ্দেশ্য করে বলে, বস, কি বলছেন এইগুলো আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি একটু ঘুরিয়ে না বলে সোজাসুজি করে আমাকে বলুন। তাহলে শোনো বাবা, আমি তোমাকে বলি, তুমি একটা কাজ করো। সৌরভ পুরো ঢাকা শহরকে ওর কবজায় করে নিয়েছে। ঢাকার অলিতে গলিতে ওর ছেলে পেলে আছে। যদি একটা বার তোমার পরিচয় জানতে পারে তাহলে তোমার ওপর অ্যাটাক করবে। আর ওরা সংখ্যায় অনেক বেশি, তুমি কখনোই ওদের সঙ্গে পারবে না। এর থেকে আমি বলি তুমি ঢাকায় যাও এবং ভিখারির বেশ ধরে ঢাকা শহরের অলিতে গলিতে তুমি ঘোরো। তারপর ওর সম্পর্কে খোঁজ খবর নিয়ে তারপরে আক্রমণ করো। আর এদিকে আমি ওদের সম্পর্কে যা খুঁটিনাটি জানতে পারি তা তোমাকে ইনফরমেশন করে পাঠিয়ে দেব। আমি জানি বাবা, তুমি এই কাজটা করতে পারবে। তুমি না পারলে এই কাজটা আর কেউ করতে পারবে না।
আমি তোমার উপর অনেক ভরসা করি। ঠিক আছে বস, আপনি আমাকে সব ইনফরমেশনগুলো পাঠিয়ে দিন, কোথায় যেতে হবে। তারপরে আমি আপনার কথা মতো ভিখারির বেশ ধরন করে সেখান দিয়ে চলাফেরা করব। তারপরে ওর সম্পর্কে সব খুঁটিনাটি যা যা জানতে পারি সব আপনাকে পাঠিয়ে দেব। কথাটা বলেই স্বাধীন ফোন রেখে দেয়। তারপর গোডান ঘর থেকে বের হয়ে যায়। তারপর একটা হোটেলে যায় খাবার খাওয়ার জন্য। হোটেলে খাবার খাচ্ছিল, ঠিক তখনই টিভিতে একটা খবর চলতে দেখে। বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ড ডন মারুফ শিকদার ও তার পুরো গ্যাংকে কে বা কারা যেন মেরে আগুনে পুড়িয়ে দিয়েছে। টিভিতে খবর শুনে স্বাধীনের মুখে বাঁকা হাসি টানে। তারপর খাওয়া দাওয়া শেষ করে দোকানের বিল মিটিয়ে চলে যায়। দোকান থেকে বের হতেই স্বাধীনের ফোনে টুং করে শব্দ হয়। ফোনটা বের করে দেখে মেসেজটা পাঠিয়েছে। সেখানে ঢাকায় গিয়ে কাকে সাহায্য করতে হবে, কাকে খতম করতে হবে, এসব ইনফরমেশন ছিল। তারপর স্বাধীন তার গ্যাংয়ের লোক একজনকে ফোন করে একটু পর স্বাধীনের কাছে একটা গাড়ি নিয়ে আসে। তারপর স্বাধীন তার গোডাউন ঘরে চলে যায়। ঢাকাতে থাকা তার কিছু লোকজনের কাছে ছেলেটার ইনফরমেশন পাঠিয়ে দেয়। তারপর তারা ছেলেটার সম্পর্কে সব কিছু জানতে পারে। স্বাধীনকে ফোন করে বলতে লাগে, বস, আপনি যার ইনফরমেশন আমাকে পাঠিয়েছিলেন, আমি ওনার খোঁজ নিয়েছি। জানতে পেরেছি যে উনি নাকি একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে। ওনার বাবা ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী, প্লাস ঢাকাতে তার বাবার বড় বড় মন্ত্রীদের সাথে হাত রয়েছে। তার কারণেই সে এত পাওয়ারফুল হয়ে উঠেছে। ঢাকাতে অল্প দিনেই সে অনেক কিছু অর্জন করেছে। আমি এও জানতে পেরেছি যে ও নাকি কিছুদিনের মধ্যে SM যে কিনা বাংলাদেশের টপ ডন, পুরো বিশ্বের টপ আন্ডারওয়ার্ল্ড ডন, তাকে মারার প্রস্তুতি নিচ্ছে। ছেলেটার কথা শুনে স্বাধীন নিজের অজান্তেই মুখে রহস্যময়ী হাসি রেখা টেনে মুখে। তারপর ফোন রেখে দেয়। আনমনে স্বাধীন ভাবতে লাগে, আমি স্বাধীন, সবাই এই নামে চেনেন। আমার যে একটা ভয়ঙ্কর নাম আছে SMJ, যেটা কিনা আজ পর্যন্ত আমি আর আমার বস ছাড়া কেউ জানে না। আর সেইখানে কিনা তুই একটা চুনোপুটি হয়ে আমাকে মারবি। এর আগে তোর খেল খতম করছি। আগে ছিলে তুই আমার বসের শত্রু, এখন তো আমার তোর মৃত্যুর সময় ঘনিয়ে আসছে রে সৌরভ। কথাটা বলে স্বাধীন হাসতে লাগে। তারপর এক এক করে তার পুরো গ্যাংকে একত্রিত করে। বস, আপনার কথা অনুযায়ী সবাইকে একত্রে করেছি, আমাদের গ্যাং এর থাকা প্রত্যেকটা ছেলেকে। ঠিক আছে, একটু ওয়েট কর, আমি আসছি। তারপর স্বাধীন আরও কিছু কাজ করে তার রুম থেকে বের হয়। কারণ এরপর এসে যাবে সিক্রেট মিশনে। আর কতদিন পর আসা হবে সে নিজেও জানে না। যদি না আসতে পারে তাহলে তার এই পুরো সিস্টেমটা ধ্বংস হয়ে যাবে। তার অ্যাকাউন্টে থাকা কোটি কোটি টাকা বিশ্বের সব বড় বড় ফাউন্ডেশনে চলে যাবে, যারা অসহায় লোকেদের পাশে দাঁড়ায়। তারপর স্বাধীন সব কিছু বন্ধ করে ওর রুমটা তালা মেরে বেরিয়ে আসে। তারপর সকলের সামনে গিয়ে দাঁড়িয়ে সবাইকে একত্রিত করে বলে, শোনো, তোমাদের এইখানে একত্রে করে নিয়ে আসার একটা বড় কারণ আছে। কারণটা না হয় তোমাদেরকে আমি মিশনটা শেষ করে আসার পরেই বলবো। হ্যাঁ, ঠিকই তোমরা বুঝতে পেরেছ। আমি একটা মিশনে যাব তোমাদেরকে রেখে, কারণ ওইটা আমার সিক্রেট। যদি ভালোই ভালোই ফিরে আসি তাহলে তোমাদেরকে আমার বিষয়ে বিশেষ একটা কথা বলবো। এতদিনে তোমরা আমার সাম্রাজ্যটা দেখে শুনে রাখবে, আর বিশেষ করে তোমরা কখনোই কারোর ক্ষতি করবে না, সবার ভালো করবে। আর যারা অন্যায় করে তাদেরকে তোমরা শায়েস্তা করবে। কথাটা বলে স্বাধীন তারপর সবার থেকে চলে যায়। পিছন থেকে অনেকেই বলতে লাগে, বস, কোথায় যাচ্ছেন? আমাদেরকেও নিয়ে যান, আমরাও আপনার পাশে থাকব। আপনার যদি কোনো ক্ষতি হয় তখন। কিন্তু তাদের প্রশ্নে স্বাধীন কোনো উত্তর দেয় না। তার ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ে। তারপর ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। প্রায় 10 ঘন্টা পর ঢাকায় গিয়ে পৌঁছায়। এখন আর শহরে সূর্যের আলো নেই। রাতের আলো তেমন একটা দেখা যাচ্ছে না, কারণ পুরো শহরটা আলোতে ছেয়ে আছে। তারপর ইমরান খানের দেওয়া লোকেশন অনুযায়ী স্বাধীন সেখানে গিয়ে ভাবমূর্তি দেখতে লাগলো। হ্যাঁ, ইমরান খানের ইনফরমেশন অনুযায়ী সব কিছুই মিলে যেতে লাগে। স্বাধীন এইসবে ভাবছিল, ঠিক তখনই তাকে কেউ একজন ধাক্কা দিয়ে যেতে লাগে। স্বাধীন এই দিকে তাকাতেই দেখ ছেলেটা স্বাধীনের দিকে তাকায়। ওই ওই, তুই আমার দিকে ওইরকম করে তাকিয়ে আছিস কেন? তুই কি জানিস আমি কে? তোর সাহস তো কম না, এখন আমার দিকে তাকিয়ে আছিস।
ছেলেটার কথা শুনে স্বাধীনের 100 ডিগ্রি গায়ে রাগ হতে লাগে, কিন্তু হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগকে কন্ট্রোল করতে লাগে। সাথে সাথেই ছেলেটার দিক থেকে দৃষ্টি সরিয়ে মাটির দিকে তাকায়। একটু পরে ছেলেটা সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে রাত অনেক গভীর হয়ে যায়। স্বাধীন ওইখানে দাঁড়িয়ে থেকে বসে পড়ে। রাত যখন গভীর হতে লাগে তখনই শহরটা যেন অন্যায়ের ঘাটে হতে লাগে। মাদক চোরাচালান সব কিছুই হতে লাগে। চোখের সামনে এসব পুলিশ দেখো না দেখার ভান করছে। এই একটা রাতেই স্বাধীন বুঝে গিয়েছে যে সৌরভের সাম্রাজ্যটা কত বড়, আর এর পাশে কতজন দাঁড়িয়ে আছে, কতজনের হাত আছে। এইটা স্বাধীন ভালো করে উপলব্ধি করতে পেরেছে। স্বাধীনের দু চোখে ঘুমের আভাস আসে। সেখানে আর বসে না থেকে পাশের একটা পার্ক দেখতে পাই। তারপর পার্কের দিকে অগ্রসর হয়। সে পার্কের ভেতর ঢুকতে মেয়ের চিৎকার কানে আসে স্বাধীনের। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, আমাকে এটা শেষ করে ফেললো, প্লিজ এই বদমাইশদের হাত থেকে আমাকে বাঁচাও। স্বাধীন মেয়ের গলার কণ্ঠস্বর শুনতে পেরে বুঝতে পারে কি হচ্ছে এইখানে। তাই ধীরে ধীরে সেদিকে এগিয়ে যেতে লাগে। দেখতে পাই অনেকগুলো ছেলে একটা মেয়েকে রেপ করার চেষ্টা করছে, কিন্তু মেয়েটা তাদের কাছ থেকে বাঁচার অনেক চেষ্টা করছে, কিন্তু পারছে না। প্রতিনিয়তই ছেলেগুলো তাকে খুবলে খাওয়ার চেষ্টা করছে। স্বাধীনের মাথায় রাগ উঠে যায়। কি করবে না করবে বুঝতে না পেরে সে নিজেই তারপর ব্যাগের ভিতর থেকে একটা কাপড় বের করে মুখে ভালোভাবে মুড়িয়ে দেয়, যেন কেউ তাকে দেখতে না পারে। তারপর ছেলেগুলোর সামনে গিয়ে দাঁড়ায়। ছেলেগুলো মেয়েটির সঙ্গে খারাপ কাজ বাদ দিয়ে স্বাধীনের দিকে তাকায়। সবাই স্বাধীনকে দেখতে পেয়ে সেখানে থাকা একটা ছেলে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, কে তুই? আর এত রাতে এখানে বাল করছিস নাকি? দেখছিস না আমার এখানে কাজ করছি, তারপরে এখানে এসেছিস, তোর সাহস তো কম না? দেখতে তো পাচ্ছি তোরা কি কাজ করছিস। নিজের জীবন যদি বাঁচাতে চাস তাহলে ভালোই ভালোই বলছি ওই মেয়েটাকে ছেড়ে দে, ওকে যেতে দে এখান থেকে। ভাই রে ভাই, কে আপনি? আমরা তো ভয় পেয়ে গেছি ভাই, আপনার কথা শুনে এই সবাই মেয়েটাকে ছেড়ে দে। বড় ভাই বলেছে মেয়েটাকে ছেড়ে দিতে, না ছেড়ে দিলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কথাটা বলেই সেখানে থাকা প্রত্যেকটা ছেলেই হাসতে লাগে। স্বাধীনের রাগ লাগে, কিন্তু রাগটাকে প্রকাশ না করে হাত মুষ্টি বদ্ধ করে নেয়। তারপর সেখানে থাকা অন্য আরেকটি ছেলে স্বাধীনের দিকে এগিয়ে আসতে আসতে বলে, তুই কে রে? তোর কথা শুনে আমরা ছেড়ে দেব? আমরা কে তুই হয়তো জানিস না। যেখানে কিনা পুলিশ এসেও আমাদেরকে এই কথাটা বলার সাহস পায় না, সেখানে তুই বলিস আজকে তোর একদিন কি আমাদের একদিন। দেখি তুই জীবন নিয়ে কিভাবে এখান থেকে যেতে পারিস। কথাটা বলতে বলতে ছেলেটা স্বাধীনের দিকে এগিয়ে আসতে লাগে। যখন স্বাধীনকে লাথি দিতে যাবে ঠিক তখনই স্বাধীন ছেলেটার পা ধরে গাছের সঙ্গে নিয়ে কি মারে। এইটা দেখে সেইখানে থাকা প্রত্যেকটা ছেলে অবাক হয়ে যায়, কারণ তাদের গায়ে হাত তোলার সাহস এই ঢাকা শহরের কোনো লোকেরই নেই। এটা দেখে তারা রেগে গিয়ে মেয়েটাকে ছেড়ে দিয়ে স্বাধীনের কাছে আসে মারার জন্য, কিন্তু স্বাধীন তো আন্ডারওয়ার্ল্ডের ডন, সবাই তাকে ভয় পায়। তার ফাইটিং স্কিলের কাছে সবাই হার মানে। সেইখানে তো এরা সামান্য ওই পোকা। এক এক করে স্বাধীন সেইখানে থাকা 10টা ছেলেকে মেরে মাটিতে শুয়ে দেয়। কারো হাত, কারো পা, কেউ মাথা, কেউ বা বুক ধরে এপাশ ওপাশ করছে আর কান্না করছে। কে তুই এটা আমি জানতে চাই না, কিন্তু কোনোভাবে বস যদি জানতে পারে তোর সম্পর্কে, তাহলে ওই দিনই হবে তোর শেষ দিন। আমার গায়ে হাত তোলা, তাই না? যদি বস একবার এটা জানতে পারে তার উপর ছেলেটাকে তুলে নিয়ে গেছিস, সে রেগে ঢাকা শহরে আগুন লাগিয়ে দেবে। সে আগুনে তুইও পুড়ে ছারকার হয়ে যাবি, দেখে নিস। কথাটা শুনে স্বাধীনের রাগ হতে লাগে। নিজের রাগকে আর কন্ট্রোল করতে না পেরে ছেলে দুটোর কাছে আসে। ছেলেটা টুনটুনি সোজা একটা লাথি দেয়। ছেলেটা টুনটুনি ধরে কান্না করতে লাগে, এমনভাবে মেরেছে যে ছেলেটা আর জীবনে কখনো বাবা ডাক শুনতে পারবে না। স্বাধীনের এমন ভয়ঙ্কর রূপ দেখে সেইখানে থাকা সবাই উঠে দৌড় লাগায় নিজের জীবন বাঁচানোর জন্য, কারণ আর কেউ চায় না তার টুনটুনি হারাতে। তারপর স্বাধীন পিছনের দিকে তাকায়, দেখে মেয়েটা আর নেই, বোধহয় চলে গিয়েছে। তারপর স্বাধীন তার ব্যাগের কাছে যায়, ওর ব্যাগ থেকে ছেঁড়া ফাটা কিছু জামা কাপড় বের করে সেইগুলো পরিধান করে নেয়, আর তার শরীরের সঙ্গে থাকা জামা কাপড়গুলো খুলে ব্যাগের ভিতর রেখে ব্যাগটা একটা গাছের উপরে রেখে দিয়ে আসে। তারপর পার্কের একটা বেঞ্চিতে গিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালবেলা ঘুম ভেঙে যায় পাখির কিচিমিচি ডাকে। রাতের বেলা শহরটা যেরকম ভয়ঙ্কর রূপ ধারণ করে, দিনের বেলা ঠিক তার উল্টো।
অন্যদিকে সৌরভের কাছে একটা বৃদ্ধ গিয়ে দৌড়াতে দৌড়াতে পৌঁছায়। তারপর সৌরভের আড্ডার সামনে গিয়ে লুটিয়ে পড়ে। হামাগুড়ি দিয়ে সৌরভের আড্ডার ওইখানে যায়। সৌরভের পা জড়িয়ে ধরে কান্না করতে লাগে আর বলতে লাগে, বাবা, আমার মেয়েকে তোমরা ছেড়ে দাও। তোমাদের মতো এত টাকা পয়সা আমাদের নেই। আমাদের মান সম্মানটাই অনেক বড়। আমার মেয়ের কোনো ক্ষতি করো না। যদি কিছু করো তাহলে এই সমাজে মুখ দেখাতে পারবো না। আরে কান্না করছেন কেন? আপনার মেয়ের পিছু তো আর কম করেনি। আমি গ্যাংস্টার। আমাকে রেখে যেখানে সবাই ভয় পায় সেইখানে আপনার মেয়ে আমার প্রতিবাদ করতে আমার কথার উপরে কথা বলতো, আবার আমার নামেই কেস করতে গেছিল পুলিশ স্টেশনে। শুনতে পেয়ে অনেকটা হাসি পায়। তারপরে গাড়ি নিয়ে তুলে নিয়ে আসি। চিন্তা করিস না, তুই তোর সামনে তোর মেয়ের সঙ্গে ফুর্তি করবো, তুই তাকিয়ে তাকিয়ে দেখবি। আর এইসব কথা বাইরে ছড়িয়ে পড়বে, তারপর আর আমার নামে কেউ কেস তো দূরের কথা, পুলিশ স্টেশনেও নিতে যেন ভয় পায়। প্লিজ বাবা, এতটা নির্দয় তুমি হইও না। আমার মেয়েকে ছেড়ে দাও প্লিজ। কথাটা বলতে বৃদ্ধ লোকটি সৌরভের পা ধরে কান্না করতে লাগে আর তার কান্না দেখে সৌরভ হাসতে লাগে। বাবা, তোমার যা করার করো আমার সঙ্গে। আমাকে মেরে কেটে এক টুকরো করে দাও, তাও তুমি আমার মেয়েকে কোনো ক্ষতি করো না, তাকে যেতে দাও। বৃদ্ধর কথাই কোনো কর্ণপাত দেয় না সৌরভ। তারপর সৌরভ তার এক চামচাকে মেয়েটিকে আনতে বলে নিয়ে আসে। তারপর মেয়েটির গা থেকে ওড়না কেড়ে নেয়, শরীরের আপত্তি স্থানে হাত দিতে লাগে। অনবরত মেয়েটি কান্না করে চলেছে। সেটা সহ্য করতে না পেরে বৃদ্ধ অনেক কথা বলতে চোখ বন্ধ করে, কারণ কোনো বাবাই পায় না তার মেয়ের এমন দৃশ্য দেখতে। ঠিক তখনই সৌরভ পুনরায় বৃদ্ধকে উদ্দেশ্য করে বলে, ওই শালার বুইড়া, চোখ বন্ধ করে আছিস কেন? তোর মেয়ের অতিরিক্ত বেড়ে গিয়েছিল, তাই তোর মেয়ের একটু বেড়ে যাওয়া থামিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তুই তাকিয়ে থেকে সব কিছু দেখবি। যদি একবার চোখ বন্ধ করেছিস তাহলে তোর কিন্তু খবর আছে। তোকে তো মারবো, সঙ্গে সঙ্গে তোর পুরো ফ্যামিলিকে শেষ করে দেব। তাকিয়ে তাকিয়ে দেখ। তারপর সৌরভ তার আরও কিছু ছেলেদেরকে ইশারা করতে তারা বৃদ্ধর কাছে চলে যায়। তারপর বৃদ্ধ লোকটার হাত ধরে ঘাড় সোজা করে সামনের দিকে তাকিয়ে থাকতে ইশারা করে। সে না চাইতেও তাকাতে হয়, কারণ সৌরভ যা একবার বলেছে তা অক্ষরে অক্ষরে করবে, এইটা ভেবে তাকিয়ে থাকে আর চোখ বেয়ে অশ্রু বের হতে লাগে। এই নির্মম দৃশ্য যেন কোনো বাবার বেঁচে থাকতে কখনো দেখতে না হয়। অন্যদিকে স্বাধীন ঘুম ভেঙে যায়। সামনের দিকে তাকিয়ে দেখে পার্কে সবাই হাঁটাহাঁটি করছে। নীরব এক মনোমুগ্ধকর পরিবেশ, এটা কেউ ভাবতে পারবে না রাতের বেলায় এইখানে কত রকম অন্যায় অত্যাচার শুরু হয়। অনেক লোক তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তার দিকে তাকিয়ে আবার তারা তাদের কাজে চলে যাচ্ছে। স্বাধীন নিচের দিকে তাকিয়ে দেখে ফকিরের মতো ছেঁড়া জামা আর ময়লাযুক্ত জামা পরে শুয়ে আছে। মাথার চুলগুলো এলোমেলো, যেখানে তার মাথার চুল সবসময় স্ট্রেট করা আর জেল দেওয়া থাকে সেখানে আজ এলোমেলো ছাতা লাগানোর মতো। সে ইচ্ছে করে লাগিয়েছে যেন বুঝতে পারে আসলে এই ছেলেটা পাগল। স্বাধীন ধীরে ধীরে উঠে পড়ে, তারপর সামনের দিকে আগাতে লাগে। সামনে গিয়ে দেখে ওই রাতের ছেলেগুলো যাদেরকে স্বাধীন ভালো করেই চিনতে পারে, তাদের পাশে একটা গাছের তলায় গিয়ে বসে পড়ে আর তাদের কথোপকথন শোনার চেষ্টা করে। তারা নিজেদের মধ্যে বলাবলি করছে, শালা রাতের মধ্যে ওই ছেলেটা কে ছিল রে? নিজের মধ্যে জিন কিংবা অন্য কিছু হবে। আমাদের 10 জনকে মেরে গিয়েছে, ছেলেটাকে কিছুই করতে পারলাম না। আর তোরা তো মিডিয়ার সাপোর্টে উড়ে দিচ্ছিস। আল্লাহ জানে কখন বাবার ডাক শোনারও পাবি কি না তুই। আরে ভাই, ভূত পেত হতে যাবে কেন? আমরা তো আজকেই প্রথম না মেয়েদের সঙ্গে এসব করতে নিয়েছিলাম। এর আগে তো কতজনের সঙ্গে করেছি। হয়তোবা আমাদের এই শহরে অন্য আরেকজনের আধিপত্য বিস্তার হতে চলেছে। আমাদের এই সব কথা বড় ভাইকে বলতে হবে, না হলে পরে যদি জানতে পারে আমরা জেনেও তাকে বলিনি তাহলে আমাদের উল্টো ক্ষতি হবে। শালা পাগল নাকি? তুই বড় ভাইয়ের কাছে গিয়ে বলবি যে একটা ছেলে এসে আমাদের সবাইকে মেরেছে, আধমরা করে দিয়ে গেছে। আমরা 10 জন ছিলাম, ছেলেটার গায়ে একটা লোমও বাঁকা করতে পারিনি। এটা বলে উল্টাপাল্টা বস আমাদের নয় মারবে। তাহলে কি করব? কিছুই তো মাথার ভিতরে ঢুকতেছে না। তুই কিছু একটা চিন্তা কর। শোন, যেহেতু আমাদের শহরে নতুন আর একজন অধ্যাপতি বিস্তার হতে চলেছে, তাহলে যেভাবেই হোক ওকে খুঁজে বের করে নিতেই হবে। এই শহরে তো আছি নাকি, খোঁজ নিতে হবে। তারপর বড় ভাইকে ইনফর্ম দিলে তখন বড় ভাই ওর ব্যবস্থা করবে। ঠিক বলেছিস তুই, এইটাই করি তাহলে। এখন থেকে ওর খোঁজ নিতে হবে। শহরে থাকা প্রত্যেকটা ইয়ং ছেলেদের টার্গেট করে রাখতে হবে, যেন চোখের আড়াল না হয় কোনো ছেলে।
ছেলেগুলো নিজেদের মধ্যে কথোপকথন করছিল। স্বাধীন পাশ থেকে সবই শুনতে পায় আর মুচকে একটা হাসি দেয়, কারণ স্বাধীন যে ফকিরি বেশে ধরেছে এটা কোনোভাবে কেউ দেখে বলতে পারবে না আগে ছেলেটা তাদের সবাইকে মেরেছে। অন্যদিকে বৃদ্ধ তাকিয়ে থাকতে না পেরে তার মাথা ঘুরতে লাগে, কিন্তু চোখ বন্ধ করলে তো আর চলবে না। বন্ধ করলেই সৌরভ যা বলেছে তা করবে, তাই কষ্টে হোক চেষ্টা করে তাকিয়ে আছে। অন্যদিকে সৌরভ মেয়েটার সঙ্গে আনন্দ ফুর্তি করার শেষ হলে হাতে একটা সিগারেট নিয়ে অন্য হাতে মদের বোতল নিয়ে খেতে লাগে। যে মেয়েটা এতক্ষণ যাবৎ রেপ করলো সৌরভ, সেই মেয়েটা উঠে জামা কাপড় পরিনি কান্না করতে লাগে। নিমিষেই সৌরভের পাশে থাকা একটা ছেলের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে মেয়েটা নিজের মাথায় তাক করে ঠাস করে গুলি করে দেয়। গুলির শব্দে পুরো গোডাউন ঘরটা কেঁপে ওঠে। ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল স্বাধীন, সেই দিকে তাকাই দেখতে পাই একটা পরিত্যক্ত গোডাউন ঘর। বোঝা যায় এইখানে নিশ্চয়ই কোনো না কোনো কিছু ঘটেছে, কিন্তু আশেপাশে ভালোভাবে তাকিয়ে দেখে অনেক কাঠ। স্বাধীনের কিছু একটা সন্দেহ হয়, বুঝতে পারি হয়তো এটাই হতে পারে সৌরভের আস্তানা। এদিকে গোডাউন ঘরের ভিতরে হঠাৎ কম্পন হয়ে উঠে দাঁড়ায়। সৌরভ পাশে তাকাতে দেখতে পায় মেয়েটা লাশ হয়ে পড়ে আছে মাটিতে, রক্তে একাকার হয়ে আছে। ফুলোটার সামনে থাকা বৃদ্ধ নিজেকে আর কন্ট্রোল করতে না পেয়ে চিৎকার দিয়ে ওঠে। মারে, এটা তুই কি করলি? তুই নিজের জীবন দিয়ে দিলে, একটাবারও আমাদের কথা ভাবলি না। আমাদের তুই ছাড়া কে আছে? আমরা এখন কি নিয়ে বাঁচব? তোর মাকে বলেছিলাম তোকে নিয়ে আমি বাসায় ফিরব, কিন্তু তোর লাশ নিয়ে বাসায় কি মুখ নিয়ে তোর মার সামনে যাব বল? কথাটা বলে বৃদ্ধ লোকটি তার মেয়ের কাছে গিয়ে বলতে লাগে। নিমিষে সেই বৃদ্ধ লোকটা অগ্নিবরণ ধারণ করে সৌরভের দিকে তাকিয়ে বলতে লাগে, তুই যা করলি আমার মেয়ের সঙ্গে এর বিচার একদিন না একদিন তুই পাবি। দেখবি একদিন ঠিক তোকে এইভাবে একজন মেরে ফেলবে। আমি তোকে অভিশাপ দিয়ে গেলাম, সে মৃত্যুর খবর আমি হয়তো শুনতে পাবো না, কিন্তু আমি যেখানে থাকি শুনতে পাই, সেখান থেকেই অনেক অনেক খুশি হব, যেটা কিনা আমি আমার জীবনের কখনোই হইনি। আর আরেকটি কথা, তোর সামনে তোর মেয়েকে যদি কেউ রেপ করে তুই সইতে পারবি না। আমি সেই কথা বলছি না, তোকে অভিশাপ দিচ্ছি, তুই ধ্বংস হবি। তোকে ঠিক কিভাবে মারবে এটা আমি নিজেও বুঝতে পারছি না। তোর মৃত্যু দেখে পুরো শহরটা খুশিতে ঈদের মতো আনন্দ উদযাপন করবে। এই কি দেখছিস তাই কি দেখি? মার তো, ওর কথাটা আমার কানে বিষের মতো বাজছে। ওকে গুলি কর, কানের কাছ থেকে একটা পোকা সরাতো। সৌরভের কথা শেষ না হতেই পাশ থেকে একটা ছেলে বৃদ্ধ লোকটাকে তাক করে গুলি করে। প্রথম গুলিটা বৃদ্ধর বাম পাশে লাগে, দ্বিতীয়টা বৃদ্ধর মাথা বরাবর লাগে। বৃদ্ধ লোকটাও মাটিতে লুটিয়ে পড়ে রক্তে একাকার হয়ে যায় পুরো মেঝেটা। সৌরভ এই দিকে তাকিয়ে তার মুখে হাসি রেখা টেনে বলে, যা বাবা মেয়েকে জঙ্গলের কোনো একটা জায়গায় নিয়ে ফেলে রেখে আয়, আর কার হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে মেয়েটা নিজেকে গুলি করেছে ও আমার সামনে আয়। কথাটা শুনেই পাশ থেকে ছেলেটার গা হাত পা কাঁপতে লাগে, সে ঘেমে একাকার হয়ে যায়। সে ভালো করে উপলব্ধি করতে পারে নির্ঘাত তার কপালে শনি আছে, নিজের জীবনের মায়া ত্যাগ করতে হবে তাকে। এটা বুঝতে পারে মেয়েটার দিকে দৌড়ে যেতে লাগে। তারপর মেয়েটার কাছ থেকে বন্দুক হাতে নিয়ে সৌরভের দিকে তাক করে। সৌরভ নিমিষেই তার সোফার উপরে থাকা পিস্তলটা নিয়ে ছেলেটার দিকে গুলি করে। ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে। এটা দেখে আশেপাশে থাকা সবাই অবাক হয়ে যায়। সৌরভ হাসতে হাসতে বলে, যেই ছেলে নিজের গলিটা সামলিয়ে রাখতে পারে না, সে আবার কিভাবে আমার দলের সদস্য হয়ে থাকতে পারে? অবশ্যই ছেলেটা একটু জিনিয়াস ছিল। আমার কথাটা বুঝতে পেরেই নিজের জীবন বাঁচানোর জন্য আমাকে গুলি করতে নিয়েছিল, কিন্তু ও তো জানে না আমি শেয়ানা। আমার হাত থেকে বাঁচা একদমই অসম্ভব। ওদের জন্ম দিয়েছি আমি, আর আমাকে মারতে চায়। কথাটা বলে সৌরভ হাসতে লাগে। অপর পাশে থাকা সবাই সৌরভের হাসির দিকে তাকিয়ে আছে। সবাই যেন স্তব্ধ হয়ে যায়, কারণ এখানে মরে যাওয়ার কথা ছিল তার। সেখানে চোখের পলকেই সৌরভ ছেলেটাকে গুলি করে দেয়। সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। তারপর সৌরভ আগের মতো মদ আর সিগারেট দুইটা একসঙ্গে খেতে লাগে। ওই কি দেখছিস তাকিয়ে থেকে? যা ওইটাকেও একসঙ্গে নিয়ে গিয়ে জঙ্গলের কোনো একটা কোনায় ফেলে রেখে আয়, যেন রাতে হিংস্র পশু বের হয়ে তাদের তিনজনকে খুব লেখায়। সৌরভের কথা শুনে সেইখানে থাকা কিছু ছেলেরা মেয়েটা আর বৃদ্ধকে, তাদের গ্যাংয়ের ছেলেটা যাকে মেরেছে, সব তাকে নিয়ে একটা গাড়িতে তোলে। তারপর গাড়িটা স্টার্ট দিয়ে বের হয়ে যায় গোডাউন থেকে।
স্বাধীন গোডাউন ঘরের পাশেই বসেছিল আর ভিখারির মতো লোকেদের কাছ থেকে টাকা চাচ্ছিল। ঠিক তখনই পাশ দিয়ে একটা গাড়ি যেতে দেখে স্বাধীন। উঠে পড়ে তারপর সে গাড়ি পিছু পিছু যেতে লাগে। শহরের রাস্তাতে ভিড় থাকায় স্বাধীন অনায়াসে গাড়িটা ফলো করতে থাকে। ফলো করতে করতে একটা ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করে স্বাধীন। ঘন জঙ্গলের ভিতরে জঙ্গলের রাস্তা ধরে যেতে লাগে। সামনের দিকে এগিয়ে যেতেই দেখে একটা গাড়ির হেডলাইট জ্বালানো। স্বাধীন বুঝতে পারে ওইটাই হয়তো সেই গাড়িটার। সামনে এগিয়ে গিয়ে দেখে গাড়ি থেকে 3টা লাশ বের করে পাশের একটা জায়গায় রেখে দিচ্ছে। তারপর লাশগুলো রাখা হলে গাড়ি স্টার্ট দিয়ে চলে যেতে লাগে। স্বাধীন পাশের একটা গাছের পাশে গিয়ে দাঁড়ায়। তারপর লাশগুলোর কাছে গিয়ে বোঝার চেষ্টা করে কে এইগুলা। তারপর সামনের দিকে এগিয়ে দেখে একটা মেয়ে হালকা হাত নাড়াচাড়া করছে। স্বাধীন সঙ্গে সঙ্গে মেয়েটার কাছে যায়। তার হাত ধরে পালস চেক করে দেখতে পাই মেয়েটার পালস এখনও চলছে, এতে মেয়েটা বেঁচে আছে। তারপর বৃদ্ধ লোকটার কাছে যাই, দেখতে পাই সে ডেড। তারপর ছেলেটার কাছে যাই, দেখতে পাই সেও মরে গেছে। স্বাধীন কী করবে বুঝতে না পেরে তারপর প্যান্টের ভিতর থেকে একটা ফোন বের করে SMS করে জঙ্গলের লোকেশন তার বসকে পাঠিয়ে দেয়। সঙ্গে খুব তাড়াতাড়ি আসতে বলে। কথাটা SMS করে পাঠিয়ে দিই স্বাধীন জঙ্গল থেকে বের হয়ে যেতে লাগে। সামান্য দূরে যাওয়ার পর দেখতে পাই পিছনে একটা গাড়ি এসে ব্রেক করে। পিছনের দিকে স্বাধীন তাকিয়ে বুঝতে পারে তার বস পাঠিয়েছে গাড়িটা। তারপর স্বাধীন পূর্বের নাই সেই গোডাউন ঘরের সামনে চলে আসে। তারপর ফুটপাতের উপর বসে থেকে ভিক্ষা করতে লাগে। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। গোডাউন ঘরের ভিতর থেকে অনেকগুলো গাড়ি আসা যাওয়া করতে লাগে। স্বাধীন শুধু সেখানে বসে থেকে প্রত্যেকটা গাড়ির নাম্বার প্লেট দেখতে লাগে। নাম্বার প্লেটগুলো দেখে এইটুকু উপলব্ধি করতে পারে যে সর্বের পিছে অনেক সরকারি উচ্চপদস্থ লোকেরা রয়েছে। এই কারণে তার গায়ে এত জোর। দেখতে দেখতে রাত হয়ে যায়। রাতের আধারে শহরটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। রাতে যখন গেটের সামনে থাকা ছেলেগুলো ধ্যান ভাঙে, স্বাধীন টুকটুক করে গোডাউন ঘরের ভিতরে প্রবেশ করে। গোডাউন ঘরের সামনে গিয়ে দেখতে পাই অনেকগুলো ছেলে সামনের দিকে দাঁড়িয়ে আছে আর তাদের সামনে স্বাধীন বসে আছে। একটা লোক স্বাধীনের সামনে গোডাউন ঘরের সামনে গিয়ে দেখতে পাই অনেক বড় অনেকগুলো ছেলে সামনের দিকে দাঁড়িয়ে আছে। তাদের সামনে স্বাধীন একটা লোককে বসে রেখে তার দিকে বন্দুক তাক করে বলছে, শালা ডেভিড ভাই আমাকে বলেছে তাকে আজকে রাতের মধ্যে যেভাবেই হোক 100 মেয়েকে পাঠাতে হবে কন্টেইনারে করে। কিন্তু তুই এসে কি বলছিস 50 জন মেয়ে কেউ জোগাড় করতে পারিসনি। এখন যদি ডেভিড ভাইকে কথাটা বলি তাহলে কি করবে জানিস? আমাকে তো মারবেই, সঙ্গে সঙ্গে তোদের সবাইকে জ্যান্ত পুঁতে ফেলবে। ভাই ভাই বিশ্বাস করুন, আমার আন্ডারে অনেক ছেলে কাজ করে। ওরা দেশের ভিতরে অনেক জায়গাতে রয়েছে। ওরা জোগাড় করতে পেরেছে মাত্র 50 জনকে। এখন আমি কি করব বলেন? কি করবি মানে? তুই নিজে জানিস না কি করবি? যেভাবেই হোক ইমিডিয়েটলি, এখন সময় রাত 8টা, তুই 11টার ভিতরে যেভাবে পারিস বাসা থেকে হোক, রাস্তা থেকে হোক, ফুটপাথ থেকে হোক, হোস্টেল থেকে হোক মেয়েকে জোগাড় করবি। না হলে এখন তো কপালে বন্দুক লাগিয়ে শুধু তোকে ভয় দেখাচ্ছি, তখন এই ট্রিগারটা দেখছিস না, এটা চেপে দেব, তখন একদম উপরে চলে যাবি আর সৃষ্টিকর্তার কাছে গিয়ে আমার নামে বিচার দিবি। এখন যা। লোকটা নিজের জীবন ভিক্ষা পেয়ে সেখান থেকে উঠে চলে যায়। সৌরভের যদি কথা মতো কাজ না করে তাহলে সৌরভ যা বলছে তা বাস্তবে রূপ দেবে। সৌরভ ফোন বের করে তার প্রত্যেকটা ছেলেকে বলে দেয় যেইভাবে হোক আজকে রাতের মধ্যে জোগাড় করতে হবে 50টা মেয়ে। সবাই লেগে যায়। সেখানে পাশ থেকে স্বাধীন কথাগুলো শুনছিল, কিন্তু তার কিছু করেনি। এখন ঠিক তখনই পেছন থেকে একটা ছেলে এসে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, কে তুই? আর এখানে দাঁড়িয়ে থেকে কি দেখছিস? হঠাৎ কথাটা শুনে স্বাধীন পেছন দিকে তাকায়। দেখতে পাই একটা ছেলে হাতে বন্দুক নিয়ে তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে। স্বাধীন বুঝতে পারে। তা তখনই বুদ্ধি করে বলে, বাবা কিছু টাকা আমাকে দিবা? অনেকদিন হলো খাই না, অনেক ক্ষুধা পেয়েছে আমার। স্বাধীনের কথা শুনে ছেলেটা বোঝা যায় যে এটা ভিখারি। তারপর স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, হেই, তুই কি জানিস না এটা বড় ভাইয়ের রাস্তা না? এখানে কারো পারমিশন ছাড়া ঢোকার অধিকার নেই। আর তুই এখানে ঢুকেছিস ভিক্ষা করার জন্য। যদি বড় ভাই দেখতো তাহলে তোকে একদম গুলি করে খুলি উড়িয়ে দিত। যা এখান থেকে যা। বাবা সত্যি করে বলছি, সকাল থেকে না খেয়ে আছি, আজকে একটা টাকাও জোগাড় করতে পারিনি। প্লিজ কয়টা টাকা দাও। এই গোডাউন ঘরের ভিতরে তো দেখতে পেলাম বাইরের থেকে অনেক নামি দামি গাড়ি আসছিল, ওগুলো সরকারি কর্মকর্তার বুঝি।
তাই তো আসলাম তাদের কাছ থেকে টাকা নিয়ে খাবার খাওয়ার জন্য। ওনারা তো অনেক দয়ালু হয়। সালার পকেট ঠিকই ভেবেছিস। সরকারি কর্মকর্তারা এসেছিল, আর ওনারা দয়ালু ফয়ালু তো দূরে থাক, ওনারা সৌরভ ভাইয়ের কাছে ওদের দেশটা বেচে দিয়েছে, আর ওরা নিজেকেই বেচে দিয়েছে সৌরভ ভাইয়ের কাছে। প্রতি মাসের এই দিনটায় আসে, টাকা নিয়ে চলে যায়। বিনিময়ে সৌরভ ভাই যতই অন্যায় অবিচার করুক না কেন, সৌরভ ভাইয়ের কথার উপরে একটা কথাও বলে না। ওদের যদি 10 টাকা দিস, তাহলে ওরা তোরও পা চেটে দেবে। এই রকমই অবস্থা ওদের। তুই কি বলছিস ওদের কাছ থেকে ভিক্ষা চাইবি? এই নে 100 টাকা, যা বাইরে যা আর খাবার খেয়ে নিস। নেক্সট টাইম থেকে তোকে যদি এই গোডাউন ঘরের আশেপাশে যেন না দেখি, তাহলে কিন্তু একদম শেষ করে ফেলবো, মনে রাখিস। সেদিন ছেলেটার কাছ থেকে যতটুকু ইনফরমেশন চাইছিল তার থেকেও বেশি পেয়ে গেল। যেহেতু একবার বলেছে উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারা, তাহলে এটুকু বুঝতে পেরেছে অবশ্যই পুলিশের বড় বড় অফিসাররা ব্যতীত কেউ না। তারপর ছেলেটার কাছ থেকে টাকা নিয়ে বেরিয়ে আসে আর বলতে লাগে, ভেবেছিলাম সৌরভের গ্যাংয়ে হয়তোবা অনেক জ্ঞানী গুণী ছেলে পেলে নিয়ে ভর্তি, কিন্তু এসে তো দেখি সবাই মূর্খ। তারা নিজেরাও জানে না তারা আমাকে কতটা সাহায্য করলো তার বসকে মারার জন্য, আর আমাকে কিনা দিল 100 টাকা। হায় রে, আমার প্রত্যেক দিনের আয় 100 কোটি টাকা। কথাটা বলে স্বাধীন নোটের দিকে তাকিয়ে আমতা আমতা করে। তারপর গোডাউন ঘর থেকে বের হয়ে একটা হোটেলের দিকে যেতে লাগে। অবশ্য তার অনেক ক্ষুধা পেয়েছে, সকাল থেকে না খেয়ে আছে। অবশ্য স্বাধীনের এই অভ্যাস আছে না খেয়ে অনেক দিন যাবৎ থাকার, তারপরও তার শরীরে বিন্দুমাত্র দুর্বল হয় না। দেখতে দেখতে স্বাধীন একটা হোটেলের সামনে এসে দাঁড়ায়। ঠিক তখনই হোটেল থেকে একটা লোক বের হয়ে স্বাধীনের কাছে এসে বলে, এখানে কি? হ্যাঁ, যা এখান থেকে সর। অনেক দিন ধরে না খেয়ে আছি, এই নাও কিছু টাকা, আমাকে খেতে দাও। তোদের মতো প্রকৃতির জন্য এই হোটেলটা না, ভিআইপিদের জন্য। যদি কেউ দেখতে পায় একটা ফকির আমাদের হোটেলে বসে খাবার খাচ্ছে, তাহলে আমাদের হোটেলের নাম দুর্নাম হবে, আর কেউ আসবে না। তুই সর এখান থেকে, তোকে যেন আর এই হোটেলের আশপাশে না দেখি। ওদিকে ফুটপাতে অনেকগুলো দোকান আছে, ওদিকে গিয়ে খেয়ে নে, সর এখান থেকে। কথাটা বলতে বলতে স্বাধীনকে ধাক্কা দিয়ে হোটেলের সামনে থেকে বের করে দেয়। স্বাধীন অনেক রাগ হতে লাগে, কিন্তু কোনোভাবেই সেটা প্রকাশ করা যাবে না, তাহলে আর তার এতক্ষণ ধরে পরিশ্রম বৃথা যাবে। স্বাধীন এই অল্প সময়ের মধ্যেই উপলব্ধি করতে পেরেছে যে সৌরভের গ্যাংকে মেরে একাকার করতে তার বিন্দুমাত্র সময় লাগবে না, কিন্তু তার সঙ্গে আরও অনেক লোক একত্রিত হয়ে আছে। ওদের সবাইকে একত্র করে স্বাধীন মারবে, না হলে সৌরভ এই শহর থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে। কিন্তু আড়ালে থাকা ভালো মুখোশে পড়ে থাকা লোকগুলো তো আর বাইরে যাবে না। তারা কোনো না কোনোভাবেই জীবিত হয়ে যেভাবেই হোক তাদের সবাইকে একত্রিত করে মারতে হবে। স্বাধীন কথাটা ভাবতে ভাবতে ফুটপাতের একটা দোকানে চলে আসে। স্বাধীন এমন বেশ ধারণ করেছে যে কেউ বুঝতেই পারবে না। প্রায় 60-70 বছরের একটা বৃদ্ধ তারপর ফুটপাতে থাকা খাবারের দোকানের পাশে বসে পড়ে। আপনি এখানে বসছেন কেন? চেয়ারের উপরে বসেন। আপনি তো দেখছি অনেক ক্লান্ত, ঠিকমতো বসতেও পারছেন না, বোধহয় অনেক দিন ধরে না খেয়ে আছেন। ঠিক বলেছ তুমি, না খেয়ে আছি অনেক দিন ধরে। ওই যে রাস্তার পাশে হোটেলটা দেখেছ, ওইখানে খাবার চাই, কিন্তু খাবার দেয় না। আমাকে না দিয়ে সেইখান থেকে তাড়িয়ে দেয়। কুকুরদের দেয়, তাও আমাকে দেয় না। আসলে চাচা কি আর বলবো বলেন, সবখানে গরিবদের পরিহাস। ওইটা তো আর আমাদের জন্য নয়, হোটেল ওইটা বড় বড়দের জন্য, তাই আমাদের যাওয়া ওইখানে বারণ। এখানে বসেন একটু, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। কথাটা বলেই ছেলেটা চলে যায় দোকানের ভিতরে খাবার নিয়ে আসার জন্য। স্বাধীনেই অল্প সময়ের মধ্যেই বোঝা যায় ছেলেটা অনেক ভদ্র আর ভালো। সে এসে মাটিতে বসেছিল, এটা দেখে ছেলেটা স্বাধীনের কাছে আসে, তারপর স্বাধীনকে ধরে চেয়ারের উপর বসে, তারপর কথাগুলো বলে। এইসব কোনোভাবেই একটা খারাপ ছেলেকে ভুল হতে পারে না, এইসবই ভাবছিল। ঠিক তখনই ছেলেটা একটা প্লেটে কিছু ভাত আর ডাল সঙ্গে ভাজি নিয়ে এসে স্বাধীনের দিকে এগিয়ে দেয় আর বলে, আঙ্কেল এইগুলো খেয়ে নেন, আর আরও যদি লাগে তাহলে আমাকে বলবেন, আমি এখানেই বসে আছি। কথাটা বলে ছেলেটা একটা চেয়ারে গিয়ে বসে পড়ে। স্বাধীন হাত ধুয়ে খাবার খেতে লাগে। স্বাধীন খাবার খাচ্ছিল আর মাঝে মাঝে ছেলেটার দিকে তাকিয়ে দেখে কি করছে সে। ঠিক তখনই দোকানের সামনে দিয়ে একটা কন্টেনার গাড়ি যেতে লাগে।
ছেলেটা সেই দিকে তাকিয়ে বলে, আল্লাহ জানে আজকে কোন মায়ের কলসে খালি হচ্ছে। শালারা প্রত্যেক সপ্তাহে শত শত মেয়ে পাচার করছে, এদের বিচার আল্লাহ করবে না? ছেলেটার কথা শুনে স্বাধীন তার থেকে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে বলে, বাবা কি বলছো তুমি? শত শত মায়ের কোল খালি হচ্ছে, আবার বলছো প্রত্যেক সপ্তাহে? হ্যাঁ ঠিকই তো বলছি, জানেন না আপনি আঙ্কেল? প্রত্যেক সপ্তাহে শুক্রবারে প্রায় 100 জনের মতো মেয়ে পাচার করে বিদেশে প্রত্যেক দিন ওই গোডাউন ঘর থেকে অনেক আর্তনাদ চিৎকার ভেসে আসে। কিন্তু কি করব বলেন, আমরা তো নিরুপায়। আমরা সামান্য মাত্র মানুষ, আমাদের থেকে উচ্চ কর্মকর্তারাও সৌরভের কোনো ক্ষতি করে না। মানে? আসলে বিদেশে সৌরভ মেয়ে পাচার করে প্রত্যেক শুক্রবারে প্রায় শত শত মেয়ের বেশি। ওকে কেউ থামাতে পারে না, কারণ ও তো পুরো বাংলাদেশের পুলিশ প্রশাসন সব কিনে রেখেছে নিজের হাতের মুঠোয়। তা বাদ দেই সেসব কথা, আপনাকে তো দেখলাম গুদামঘর থেকে আসা, ওই ঘরের ভেতরে গিয়েছিলেন কেন? আসলে বাবা বলো না, অনেক খিদে পেয়েছিল, তাই গুদাম ঘরের দিকে অনেক দামি দামি গাড়ি যেতে দেখি, তাই ভেবেছিলাম ওইখানে গেলে আমাকে অনেক টাকা ভিক্ষা দেবে, তার জন্য। আঙ্কেল, জীবন থাকতে আর কখনো যেন ওই গোডাউন ঘরের ভেতরে ঢোকার দুঃসাহস না করেন, কারণ ওইখানে কেউ ঢোকা তো দূরের কথা, সৌরভের পারমিশন ছাড়া একটা কাক পক্ষীও নড়ে না। স্বাধীন খাবার খাচ্ছিল, তার পাশাপাশি সৌরভের সম্পর্কে কিছু তথ্য জোগাড় করছিল, যাতে স্বাধীনের সৌরভের বিরুদ্ধে অ্যাকশন নিতে সহজ হয়। এসব আর কি অন্যদিকে কথা। মা কোথায় যাচ্ছিস তুই এত রাতে? বাবা বলো না, বান্ধবীদের সঙ্গে গ্রুপ স্টাডি করতে হবে, সামনে এক্সাম তো, তার জন্য। আচ্ছা মা, যা দেখে শুনে যাস। এমনিতে আমার কিন্তু অনেক শত্রু, তা তো তুই ভালো করেই জানিস। নেহা তার বাবা অর্থাৎ ইমরান খানের কথা শুনে একটু বাঁকা হাসি দিয়ে আনমনে ভাবতে লাগে, বাবা তুমি নিজেও জানো না তোমার মেয়ে কে? তোমার মেয়েকে দেখে এখন বড় বড় গ্যাংস্টাররাও যে ভয় পায়, না জানি কখন তাদেরকে মেরে ফেলি আমি। এসব দেখে আর সেইখানে কিনা তুমি আমার দিকে খেয়াল করতে বলছো? মা কিছু ভাবছিস নাকি তুই? না বাবা, তেমন কিছুই না। তাহলে এখন আমি আসছি। বেশি রাত জাগবি না, ঘুমিয়ে পড়বি। কথাটা বলে নেহা বাসা থেকে বের হয়ে যায়। বাসা থেকে বের হয়ে সামনে একটু এগিয়ে যেতে নেহার পাশে একটা কালো গাড়ি এসে ব্রেক করে। তারপর গাড়ির ভিতর থেকে একটা মেয়ে কালো পোশাক পরিধান করা নেহাকে উদ্দেশ্য করে বলে, নেহা উঠে আয়। নেহা তার বান্ধবীর কথা শুনে এই পাশ ও পাশ তাকায়, দেখতে পাই পুরো রাস্তাটা ফাঁকা। তারপর হুট করে গাড়ির ভিতর উঠে পড়ে। তারপর গাড়ি চালিয়ে যেতে লাগে। নেহা গাড়িতে উঠে তার পোশাক পরিবর্তন করে নেয়। সকলের পোশাক একই রকম, কালো কালো মাস্ক, সব কিছুই কালো। এই শহরে একটা ভয়ানক নাম হয়ে উঠেছে লেডি ডন। তারপর নেহা তার পোশাক পরিধান করে তার বান্ধবীকে বলে, তা আজকে কার খেল খতম করতে যাচ্ছি রে? নেহার কথা শেষ না হতেই নেহার বান্ধবী একটা ট্যাব বের করে নেহাকে দেখাতে লাগলো আর বলতে লাগলো, এই দেখ, এই ছেলেটা হচ্ছে বর্তমানে আমাদের এই শহরের নামকরা ড্রাগস ডিলার। কিছুদিন আগেই সে একটা মেয়েকে রেপ করে নদীতে ফেলে রেখে এসেছিল। এই ছেলেটাই এর বিরুদ্ধে আরও অনেক আইনত মামলা আছে, কিন্তু টাকার কাছে মামলাগুলো হেরে গিয়েছে। প্রতিনিয়ত ইয়াং ছেলেদেরকে টার্গেট করে ড্রাগস বিক্রি করে, তারপর ধীরে ধীরে এই সমাজকে ভয়ঙ্কর রূপ দিচ্ছে। যেই ওর এই অপকর্মের কথা বলতে যাই তাকে শেষ করে দেয়। তার কিছু ভিডিও ক্লিপ এগুলো দেখ। তারপর নেহা ট্যাব হাতে নিয়ে দেখতে লাগে ছেলেটার কিছু নির্মম দৃশ্য। এইগুলো দেখে নেহা অনেকটা রেগে যায় আর ভাবতে লাগে, আজকে ওর জীবনের শেষ দিন। আজকে ওকে যে কি শাস্তি দিয়ে মারবো ও নিজেও বুঝতে পারবে না। ও আজ পর্যন্ত যতজনকে মেরেছে তাদেরকেও যে শাস্তি দেয়নি, তার থেকেও আমি হাজার হাজার গুণ শাস্তি দিয়ে একে ভয়ঙ্কর মৃত্যু দেব, যেন আর এরকম কাজ করতে কেউ না পারে। ভাবলেও যেন ওদের গায়ের লোম কাটা দিয়ে ওঠে, শ্বাস রোধ হয়ে আসে। কথাগুলো বলতে বলতে নেহা তার বান্ধবীদেরকে উদ্দেশ্য করে বলে, এইবার আসেন আপনাদের সবার পরিচয় করিয়ে দিই। স্বাধীনের বিষয়ে আর না বলি, গল্পের সঙ্গে থাকলে সব জানতে পারবেন। আর ইমরান খান আগে বাংলাদেশের নাম্বার 1 গ্যাংস্টার ছিল, কিন্তু ধীরে ধীরে বাংলাদেশে অনেক নতুন নতুন গ্যাংস্টার এসে সে এখন প্রায় বিলুপ্তের পথে। এদিকে নেহা ইমরান খানের একমাত্র মেয়ে।
ইমরান খান তার মেয়ের কাছে একদম যেন সুপারহিরো, কিন্তু ইমরান খানের ভয়ঙ্কর রূপ কেউ জানে না, ইভেন তার মেয়েও। অন্যদিকে নেহা এই শহরের নাম্বার 1 লেডি ডন। সবাই নেহাকে দেখে ভয় পায়। অবশ্য ডন বলে ভুল হবে, অন্যায়ের প্রতিবাদকারী। কারণ নেহা তার কিছু বান্ধবীদেরকে নিয়ে একটা গ্যাং তৈরি করেছে, যার কাজ হলো যারা অন্যায় কাজ করবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, তাদেরকে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় করা। কিন্তু নেহা কখনো কোনো ভালো মানুষকে মারে না, কোনো খারাপ মানুষ ছাড়া। এটুকু জানলে আপনাদের চলবে, বাকিটা গল্পের সঙ্গে থাকলেই ঠিক জানতে পারবেন। এবার আসেন আপনাদের আবার ফিরিয়ে নিয়ে যাই ঢাকা সেই সৌরভের গোডাউন ঘরে। আমি ভালো করে জানি যদি কাউকে দিয়ে কাজ না হয় তোকে দিয়ে হবে। তুই বাঁচালি আমাকে। ডেভিল ভাইয়ের কাছ থেকে অলরেডি আমার 200 মেয়ের টাকা অ্যাডভান্স নেওয়া আছে। তাকে বলেছি এই সপ্তাহের মধ্যে কোনো না কোনো ভাবে তাকে দিয়ে দেব। যদি না পারতাম তাহলে তার কাছে ছোট হতাম, আর আমাকে বিশ্বাস করতো না। আর তোর উপর আমি এইটুকু ভরসা করি যে তুই যেভাবেই হোক আমার কথা রক্ষার্থে তুই শহরের আনাচে কানাচে থেকে মেয়ে ধরে নিয়ে আসবি। আনাচে কানাচে বলতে এইসব মেয়েগুলোকে তো কলেজ হোস্টেল থেকে ধরে নিয়ে এসেছি, না হলে এই অল্প সময়ের মধ্যে কীভাবে এতগুলো মেয়েকে জোগাড় করব। শালা কি বলছিস? এইগুলো কলেজ হোস্টেল থেকে মেয়েদেরকে ধরে নিয়ে এসেছিস, এখন তো বাস যাবে আমার উপর দিয়ে। যাক, যা করেছিস ভালোই করেছিস। এখন যা, এই কিছু টাকা নে, তোর ছেলেপেলেদেরকে নিয়ে আনন্দ ফুর্তি কর। আবার আগামী সপ্তাহে 100 মেয়েকে ধরে নিয়ে আসিস। আরে বস, আনন্দ ফুর্তি তো শুধু টাকা দিয়ে হয় না, একটু মজ মস্তি দরকার। মানে কলেজের হোস্টেল থেকে যে মেয়েদেরকে ধরে নিয়ে এসেছি তাদেরকে তো দেখতে পুরো আগুন কাড়া, যে কারোর মন পাগল করে দেওয়ার মতো। আমি তো অনেককে দেখে ক্রাশ খেয়েছি, অনেককে তো আর ভোগ করতে পারবো না। তাদের ভিতর থেকে বেছে বেছে একজনের সঙ্গে একটু এনজয় করতে চাই। আপনি যদি একটু পারমিশন দেন। আচ্ছা যা যা, তোর পছন্দ করে নে। হ্যাঁ, খেয়াল রাখিস আবার যেন মেরে না ফেলিস, তাহলে কিন্তু শর্ট পড়বে, আবার ডেভিল বস রাগ হয়ে যাবে। একটু আগে একজনের সঙ্গে আনন্দ করলাম, শালি পুরো খাসা ছিল, আমার ছোঁয়াগুলো সহ্য করতে না পেরে মরে গেল। আমার ছেলেদের কাছ থেকে বন্দুক নিজের মাথায় তাক করে গুলি করে মারা গেল, সেই দিকে আবার খেয়াল রাখিস। আরে বস, সেসব নিয়ে ভাববে না, এদেরকে চালানোর 20 বছরের অভিজ্ঞতা আছে। কথাটা বলে হাসতে হাসতে ছেলেটা যায়। তারপর কন্টেনারটা খুলে কন্টেনারের দরজা খোলার সঙ্গে সঙ্গে তার ভিতর থাকা মেয়েগুলো চিৎকার দিয়ে ওঠে। বাড়ি থেকে সারাদিন দোকানে বসে থেকে সবই শুনছিল, কিন্তু তাদের তো এখন আর কিচ্ছু করে নেই। তখনই পাশ থেকে ছেলেটা বলে ওঠে, আল্লাহ, তুমি এই শয়তানগুলোর বিচার করো। আর কত কত মেয়ের সম্মান নিয়ে খেলবে এরা, আর কত মার্কল খালি করবে, আর কত বাবার চোখ অশ্রুতে ভিজিয়ে দিবে। তুমি এদের বিচার করো। পাশ থেকে স্বাধীন সব কিছুই শুনছিল, কিন্তু কিছু করেনি, এখন শুধুমাত্র শোনা ছাড়া। অন্যদিকে গোডাউন ঘরের ভিতরে কন্টেনারটা খুলে এক এক করে মেয়েদেরকে গুনতে লাগে সবাই। মেয়েগুলো চুল মুষ্টিবদ্ধ করে তারপর গুনে গুনে সৌরভের হাতে 49টা মেয়েকে দেয়। তারপর একজনকে নিয়ে ছেলেগুলো আর তার গ্যাংয়ের কিছু লোক ছেলেগুলোকে নিয়ে একটা রুমের মধ্যে যায়। মেয়েটার সঙ্গে জোরপূর্বক রেপ করতে লাগে, অঝরে চিৎকার করে চলেছে। অন্যদিকে গোডাউন ঘরে ভেতরে থাকা মেয়েগুলো ওই ঘরটার দিকে তাকিয়ে থেকে শুধু কান্না করছে। তারপর সৌরভ তার ছেলেগুলোকে মেয়েদেরকে পুনরায় কন্টেনারে করে তুলে, তারপর একটা রুমের মধ্যে আটকে রাখা মেয়েগুলোকে কন্টেনারের মধ্যে সারিবদ্ধ করে নেয়। প্রায় 3 ঘন্টা পর চিৎকার চেঁচামেচি একদমই শান্ত হয়ে যায়। রুম থেকে সবাই বের হয়ে আসে। মেয়েটার পরনে জামাগুলো ছিঁড়ে ফেটে আছে, অজ্ঞান হয়ে আছে বুঝি মেয়েটা। তারপর ছেলেটা মেয়েটাকে কন্টেনারের মধ্যে শুইয়ে দিয়ে বাড়ি থেকে কন্টেনারের দরজা লাগিয়ে দেয়। তারপরে কন্টেনার বাহিনী গাড়িটা স্টার্ট দিয়ে গোডাউন ঘরের বাইরে দিয়ে চলে যায়। স্বাধীন তাকিয়ে থাকে গাড়িটার দিকে, তাকিয়ে থাকা ছাড়া কিছুই করেনি। স্বাধীন খাওয়া দাওয়া শেষ করে পকেট থেকে 100 টাকা বের করে ছেলেটার দিকে এগিয়ে দেবে। ঠিক তখনই বলে, কি করছেন আঙ্কেল এইগুলো? আমাকে টাকা দিচ্ছেন কেন? আমাকে টাকা দেওয়া লাগবে না। আমার দোকানের যারা অসহায় মানুষ আসে তাদের কাছ থেকে আমি টাকা নিই না। তো খাবার খাওয়ার জন্য আপনার যখন প্রয়োজন হয়, ক্ষুধা লাগে, তখন চলে আসেন। বিনা পয়সাতে খেয়েছেন, টাকা লাগবে না। স্বাধীন ছেলেটার কথার উপরে আর কোনো কথা না বলে স্বাধীন ভাবতে লাগে এই ছেলেটার দ্বারা সৌরভের আরও ইনফরমেশনগুলো জানতে পারবে সে, যেহেতু তার গোডাউন ঘরের মেন গেটের সামনে তার দোকানটা, তাহলে কি হয় না হয় সব জানে। তাই একটু ভাব জমানোর জন্য স্বাধীন ছেলেটাকে উদ্দেশ্য করে পুনরায় বলল, আচ্ছা বাবা, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি অনেক স্মার্ট আর লেখাপড়া করেছো। তোমার কথা বলার ধরন আর চালচলন দেখে যা বুঝতে পেরেছি,
তা তুমি ফুটপাতে দোকান দিয়েছো কেন? চাকরি বাকরি করলেও তো পারো। স্বাধীনের কথা শুনে ছেলেটা হাসতে লাগে, একটু পর হাসি থামিয়ে দিয়ে বলে, কি বলছেন এগুলো চাচা? আপনি আমাকে তাও বা এই গরিবকে দিতে চাইবে চাকরি? আপনি হয়তো এখনকার চাকরির বাজার জানেন না চাচা। খালু বাপ না থাকলে চাকরি পাওয়া একদম অসম্ভব, এর আবার না থাকলে চাকরি পাওয়া অসম্ভব। আমার তো তাও নেই। বাবার আগেই দোকান চালাতো, তারপর সে অনেক অসুস্থ হয়ে যায়। শেষমেশ কিছু বুঝতে না পেরে সংসারের হাল সামলানোর জন্য আমি সেই দোকানটা ধরি। এরপর থেকে দোকানদারি করতে লাগি। আর হ্যাঁ, আপনি ঠিকই ভেবেছেন, আমি মাস্টার্স কমপ্লিট করেছি কিন্তু কোনো চাকরি পাইনি। এখন দোকানদারি করতেছি আর কি। স্বাধীন বুঝতে পারে, তারপর ছেলেটার সঙ্গে আরও অনেক রাত অবধি কথা বলতে লাগে। মাঝে মাঝে অনেক লোক আসে খাবার খাওয়ার জন্য, কেউ রিক্সা চালক, কেউ আবার বাস চালক, কেউ নাইট গার্ড। এরাই যারা অল্প টাকায় খাবার খাইতে চায় তারাই আসে মাঝে মাঝে স্বাধীনের সঙ্গে। ছেলেটা কথা বলতে লাগে। কথা বলতে বলতে অনেক রাত হয়ে যায়। ছেলেটা দোকান বন্ধ করতে লাগে। অন্যদিকে আমরা চলে এসেছি। আমারে জানা ইনফরমেশন অনুযায়ী ওই ছেলেটা এই বাংলো বাড়িতেই থাকে। আর আজকেও জানতে পেরেছি যে ওর সঙ্গে নাকি বিদেশ থেকে কেউ একজন আসবে ড্রাগ ডিল করার জন্য। এখানে রাত 12টার সময়, এখন তো রাত 12টা 5 বাজে। তাহলে এই বাংলো বাড়ির ভিতরেই ড্রাগসের ডিল হচ্ছে। আমি তো এরকম কিছু একটা চেয়েছিলাম, এক ঢিলে 2 পাখি মারতে। তাহলে তোরা একটা কাজ কর, সবাই যে যার পজিশন নিয়ে নে। আর গাড়ির ডিকিতে কিছু বিদেশি অস্ত্র আছে যেগুলো আমি আগামীকাল কিনেছি। ওইগুলো স্পিড কিন্তু অনেক বেশি, দেখিস ভালো করে, দেখে শুনে একটু চালা। আর আমি সামনে দিয়ে এন্ট্রি নিচ্ছি। তারপর নেহা তার বান্ধবীদেরকে যে যার পজিশন দেখিয়ে দেয়। নেহা মেন দরজার সামনে গিয়ে দেখে অনেকগুলো গার্ডস দাঁড়িয়ে আছে। নেহাকে দেখতে পেয়ে তারা এগিয়ে এসে বলে, কে তুই? আর এখানে কি করছিস এত রাতে? যা এখান থেকে যা, যদি নিজে ভালো চাস। আগে নিজের ভালো চাস তো আমার সামনে থেকে সর, না হলে একটাও জীবিত বাড়িতে ফিরতে পারবি না। মাইন্ডেড। নেহার কথা শুনে সেইখানে থাকা ছেলেগুলো হাসতে লাগে। নিজেদের মধ্যে তাকে কথোপকথন করে। উরি বাবারে, ভয় পেয়েছি। ম্যাম প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে বাসা যেতে দিন। শালি এত রাতে এখানে এসেছিস, আবার আমাদের ভয় দেখাচ্ছিস? দেখছিস রে ওর কত বড় সাহস, আমাদের রাজ্যে এসে আমাদের ভয় দেখাচ্ছে। ওই শহরের একদিন কি আমাদের একদিন। কথাটা বলে ওইখানে থাকা ছেলেগুলো নেহার দিকে এগিয়ে আসতে লাগে আর কটমট করে কথা বলতে লাগে। নেহা এইগুলো দেখে তার কোমর থেকে পিস্তল বের করে ঠাস ঠাস করে 2টা গুলি করে দেয়। একটা গুলি ছেলেটার বুকে, আরেকটা গুলি ছেলেটির মাথা ছিদ্র করে অন্য পাশে থাকা কান ছুঁয়ে বেরিয়ে যায়। এটা দেখে সেখানে থাকা সবাই তো অবাক। একটা মেয়ে তাও আবার তাকে গুলি করেছে। এটা দেখে সেখানে থাকা আরও গার্ডসগুলো নেহার দিকে ঘুরে গুলি করতে থাকে। এদিকে নেহাও কম যায় না। কিছুক্ষণের মধ্যে নেহা সবাইকে গুলি করে মাটিতে ফেলে দেয়। তারপর ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে লাগে। ঠিক তখনই আরও কিছু গার্ডের আগমন হয়। নেহা তাদেরকে চোখের পলকে গুলি করে মাটিতে শুইয়ে দেয়। ধীরে ধীরে মেন রুমে চলে যায় নেহা। দেখে সবাই বসে আছে, সামনে অনেকগুলো ব্যাগ। নেহা বুঝতে পারে এইগুলোতে ড্রাগস আছে। হঠাৎ দরজা খোলায় সবাই দরজার দিকে তাকে। নেহাকে দেখতে পায়। রিফাত তো রেগে যায়। তার হাতে থাকা ড্রাগসটা সেবন করে পাশে থাকা ছেলেটাকে বলে, শালা এই মেয়েটাকে আর এইখানে কেন? ওর সাহস কি করে হয়? আর বাইরে কি সবাই গুড়ার ঘাস কাটছে নাকি? মেয়েটা আসলো তাদের সামনে দিয়ে, আর তারা তাকিয়ে তাকিয়ে দেখলো। ওদের বলিসনি যে কেউ যেন না আসতে পারে? আমি তো একদম ওদেরকে বলে দিয়েছি, আর আমি তো ভালো করেই জানি আপনি একদমই কাজে বিরক্ত পছন্দ করেন না। এটাও আমি ওদেরকে বলেছি, তারপরও কেন যে ওরা এটা করলো। ওয়েট, এই তোরা কে কোথায় আছিস? এই মেয়েটাকে বাইরে নিয়ে যা। কাদের ডাকছিস? কেউ সাড়া দেবে না। তারা বেঁচে থাকলে তো সাড়া দেবে। দেখেছিস কখনো মৃত্যু মানুষকে কথা বলতে? মানে? এত কথা বলতে পারবো না। যা বাহিরে যা, তাহলে সব কিছু বুঝে যাবি এবং চোখে দেখে আসতেও পারবি। নেহার কথা শুনে কিছু একটা ইঙ্গিত পায়, তাই দৌড়ে রিফাতের কাছ থেকে বাইরে গিয়ে দেখে তার সব ছেলেরা মাটিতে শুয়ে আছে, প্রত্যেকের মাথাতে গুলির চিহ্ন। এটা দেখে রেগে যায়। তারপর দৌড়ে আবার কনফারেন্স রুমে আসে। নেহার দিকে তাকিয়ে রাগী দৃষ্টিতে রিফাতকে উদ্দেশ্য করে বলে, বস, এই কোনো সামান্য মেয়ে না, বাড়ি থাকা সব ছেলেদেরকে মেরে এসেছে।
একে কিন্তু আমি ছাড়বো না। আমার তিলে তিলে গড়া ভাইয়ের রূপের বন্ধুদের মেরে ফেলেছে এই মেয়েটা। কথাটা শুনে সেইখানে থাকা সবাই একটু অবাক হয়, কারণ সামান্য একটা মেয়ের হাতে সবাই মারা গেছে। এটা দেখে সবাই নেহার দিকে ভূত দেখার মতো দৃষ্টিতে তাকায়। রিফাত রেগে টেবিলে একটা ঘুষি দিয়ে বলে, এই মেয়ে কে তুই? আর তোর সাহস কি করে হয় আমাদের এখানে আসা? এসেছিস ভালো কথা, তাও আবার বাইরে থাকা সবাইকে মেরে ফেলেছিস। ভালো ভালো বলবো, তুই এখান থেকে চলে যা যদি নিজের জীবন বাঁচাতে চাস। আগে নিজের জীবন বাঁচিয়ে তো দেখা, তারপর না হলে আমার জীবন নিয়ে তুই টেনশন করিস। কথাটা বলে নেহা একটা বাঁকা হাসি দেয়। এই বাঁকা হাসির কারণ এখনো অজানা। তারপর সবাই নেহার দিকে তাকিয়ে বন্দুক তাক করে থাকে। নেহার মুখে হাসি এখনো যায়নি। এটা দেখে রিফাত একটু অবাক হয়। তারপর নেহাকে উদ্দেশ্য করে বলে, কে তুই? আর তোর সাহস অনেক, আর তোর মরণের প্রতি দিকে কোনো ভয় নেই। লেডি ডন নাম তো শুনেছিস বুঝি এর আগে? তোদের মতো নরপিশাচদের মারার জন্য আমাদের জন্ম হয়েছে। কি কি লেডি ডন? রিফাতের আমতা আমতা গলা শুনে সবাই বুঝে যায় এ কোনো সামান্য মেয়ে নয়। সবাই উড়াধুরা দৌড়াতে লাগে। এটা দেখে নেহা একটা তুড়ি বাজে। কিছু মিনিট পর সবাই মাটিতে লুটিয়ে পড়ে, শুধু রিফাত বাদে। রিফাত মাটির দিকে তাকিয়ে দেখে সবার মাথা, কারোর আবার বুক, কারোর মাথা খুলে পড়ে গিয়েছে, রক্ত বের হচ্ছে। বুঝতে পারি এদেরকে কেউ গুলি করেছে। কেউ একজন। এটা দেখে রিফাত তার কনফারেন্স রুমের উপরের দিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। এই অল্প সময়ে প্রায় 50 জনের মতো লোককে মারা কোনোভাবেই একটা মেয়ের কাম্য নয়। আমি তো তোর কোনো ক্ষতি করিনি, তাহলে তুই আমাকে মারতে কেন এসেছিস? নেহা একটা বাঁকা হাসি হেসে বলে, আরে তোকে তো আগেই বললাম আমার জন্ম হয়েছে তোর মতো নরপিশাচদের মারার জন্য। আমাদের কোনো শত্রু লাগে না যারা এই পৃথিবীতে জন্ম নিয়ে মানুষ হয়ে মানুষকে মারে, মানুষ হয়ে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য, তার জন্য আমাদের জন্ম হয়েছে। রিফাত বুঝতে পারে তার জীবনের শেষ সময় ঘনিয়ে এসেছে, একটা ব্যবস্থা নিতে হবে। তাই হামু দিয়ে তার পায়ের কাছ থেকে একটা গুলি বের করে যে না নেহাকে গুলি করতে যাবে, তখনই একটা গুলি এসে তার মাথা ফুটো হয়ে বেরিয়ে যায়। মাটিতে লুটিয়ে পড়ে সে, শুধু নেহার দিকে বড় বড় করে তাকিয়ে থাকে মৃত্যুর আগ পর্যন্ত। তারপর এক এক করে নেহার সব বান্ধবীরা নেহার কাছে আসে। সবাই একত্রিত হয়ে এক লাইনে দাঁড়ায়। তারপরে তার বান্ধবীদেরকে উদ্দেশ্য করে বলে, কি রে, তুই ওকে গুলি করলি কেন? তোকে না বললাম তাকে অনেক শাস্তি দিয়ে দিয়ে মারবো? ওর মৃত্যু দেখে যেন স্বয়ং যমরাজও কেঁপে ওঠে। আরে ও তো গুলি বের করে ট্রিগার চাপতে যাচ্ছিল। যদি ট্রিগারটা একবার চেপে দিত তাহলে তো তোর খেল খতম। তাই আমি বেশি দেরি না করে ওকে গুলি করে ফেলি। আর আসলে রে, কি মাল কিনেছিস? এগুলো তো পুরাই জোস। আজকে এই মালগুলো চালিয়ে অনেক আরাম পেলাম রে। এগুলো নির্ঘাত চাইনিজ না রে, এইগুলো রাশিয়ান। চাইনিজ থেকে 100% উন্নতি। আগামীকালই কিনেছি। কথাগুলো বলে নেহা বান্ধবী নেহাকে গান দেখায়। আসলে নেহা আগামীকাল রাশিয়ার কাছ থেকে তার একটা গ্যাংয়ের জন্য, অর্থাৎ তার গ্যাংয়ের মোট 11 জন সদস্য 11টা গান কিনেছে, যার অবস্থা অত্যন্ত ভালো। তারপর ড্রাগস সহ সেইখানে থাকা সবাইকে একত্রিত করে। কি করবে বুঝতে পারে না। নেহা বেশি কিছু চিন্তা না করে সবাইকে একত্রিত করে বাইরে গিয়ে বাড়িটাতে আগুন লাগিয়ে দেয়। আসার সময় শুধু গাছের সঙ্গে একটা চিঠি আটকিয়ে দিয়ে আসে, যেটাতে লেখা ছিল, যদি এদের মৃত্যু দেখে ভয় পেয়ে থাকিস তাহলে অন্যায়ের কাজ ছেড়ে দিয়ে ভালো হয়ে যা, না হলে হয়তো এবার হতে পারে নেক্সট টার্গেট তুই আমাদের। তারপর নেহা গাড়িতে করে তার বান্ধবীদের বাসায় আসে। ওয়াশরুমে গিয়ে গোসল করে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে স্বাধীন যে দোকানে বসেছিল সেই দোকানের ছেলেটা দোকান বন্ধ করে চলে যায়। স্বাধীন দোকানের সামনে শুয়ে থাকে। গোডাউন ঘরের দিকে তাকিয়ে দেখতে লাগে। প্রত্যেকটা পর্যবেক্ষণ রাত যখন অনেক গভীর হয়ে যায় তখন সে উঠে ধীরে ধীরে গোডাউনের দিকে এগিয়ে যেতে লাগে। মেন দরজার কাছে গিয়ে দেখে সবাই ঘুমিয়ে রয়েছে। এই সুযোগে স্বাধীন মেন দরজা দিয়ে আর প্রবেশ না করে পিছনের দিকে গিয়ে দেওয়াল টপকে গোডাউন ঘরের ভিতরে প্রবেশ করে। এই পাশ ওই পাশ তাকায়, দেখতে পায় একটা ছেলে গোডাউন ঘরের উপরে তলাতে বন্দুক হাতে নিয়ে পর্যবেক্ষণ করছে।
তারপর স্বাধীন ছেলেটার চোখ ফাঁকি দিয়ে গোডাউন ঘরের ভিতরে চলে আসে। তারপর গোডাউন ঘরে আনাচে কানাচে পর্যবেক্ষণ করতে লাগে। স্বাধীন দেখতে পায় একটা রুমের মধ্যে প্রবেশ করে। সেই রুমের মধ্যে ঢুকতে অবাক হয়ে যায়। রুমের দুপাশ দিয়ে অনেকগুলো ছবি লাগানো, একটা পাশে বেড। বুঝতে পারে এটা হয়তো সৌরভের থাকার জায়গা, কিন্তু ও নেই কেন। ঠিক তখনই ওয়াশরুমে ফ্ল্যাশের শব্দ হয়। স্বাধীন বুঝতে পারে সৌরভ ওয়াশরুমে গিয়েছে। তার পকেট থেকে ফোনটা বের করে দেওয়ালে থাকা কয়েকটা ছবি তুলে নেয়। দেওয়ালে থাকা ছবিগুলোর মধ্যে একজন ছিল যে কিনা সৌরভের কাঁধে হাত রেখে। সেই লোকটা হলো এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী, তার সঙ্গে এমপি। তারপর টেবিলের উপরে একটা ডায়েরি দেখতে পায়। স্বাধীন বুঝতে পেরে যায় এটা যদি সে কোনোভাবেই পেয়ে যায় তাহলে সৌরভের সব ইনফরমেশনগুলো পেয়ে যাবে। তারপর ডায়েরিটা স্বাধীন নিয়ে নেয় এবং দু এক পৃষ্ঠা খুলতে যাবে। ঠিক তখনই ওয়াশরুম থেকে খট করে শব্দ হয়। বুঝতে পারে এখন সৌরভ বের হবে। স্বাধীন ডায়েরিটা নিয়ে লুকিয়ে রুম থেকে বের হয়ে আসে। তারপর সেই ছেলেটার দোকানে যেখানে ছিল সেইখানে চলে আসে। ফোনটা বের করে যেসব ইনফরমেশনগুলো সে পেয়েছে সেগুলো সব ইনফরমেশনগুলো ইমরান খানের কাছে পাঠিয়ে দেয়। ল্যাম্পপোস্টের ঝাপসা আলোয় আজকে তেমন একটা অবিচার দেখতে পায়নি সে, কারণ হয়তোবা এই রাস্তাটা যেন গোডাউন ঘরের সঙ্গে, তার জন্যই হয়তোবা এখানে কেউ গ্যাঞ্জাম করার সাহস পায় না। স্বাধীন ডায়েরির প্রত্যেকটা পৃষ্ঠা উল্টিয়ে উল্টিয়ে সৌরভের সব কুকৃতিকে ইনফরমেশন পায়। সেসব দেখে স্বাধীন অনেক রেগে যায়। সে সবার সঙ্গে অনেক অবিচার করে, কিন্তু সৌরভের মতো মোটেও নয় সে নীরব বিশ্বাস বললেও চলে, কারণ তার মনে দয়া মায়া কিছুই নেই। স্বাধীন যতটুকু বুঝতে পেরেছে ডায়েরিটা পড়ে। পরের দিন সকালবেলা নেহা ঘুমাচ্ছিল। ঠিক তখনই নেহার বান্ধবী এসে নেহার পাশে বসে থেকে নেহার গায়ে হাত দিয়ে ঘুম থেকে টেনে তোলে। নেহা শোন শোন, এই দেখ আজকের ব্রেকিং নিউজ। এটা দেখে তো আমি অবাক হয়ে গেছি। আমাদের নেক্সট টার্গেট আমি পেয়ে গিয়েছি। নেহা চোখ কসলাতে কসলাতে সামনের দিকে তাকায় তার বান্ধবীর হাতে থাকা ফোনটার দিকে। ফোনের খবর শুনে নেহা অবাক হয়ে যায়। কি রে, এইসব কি একটা কলেজের হোস্টেল থেকে 50 জন মেয়ে গায়েব? এটা তো নির্ঘাত কাকতালীয় নয়, এবং পেছনেই এর বড় বড় কারোর হাত আছে। আরে হ্যাঁ, তার জন্যই তো তোকে বলছি। দেখ, এই খবরে থাকা প্রত্যেকজনের মুখে কেমন যেন ভয়। এর দ্বারা বোঝা যাচ্ছে যে বা যারা এই কাজটা করেছে তারা অনেক প্রভাবশালী। যারা করেছে এই লোকগুলো সব জানে, কিন্তু জেনেও না জানার ভান ধরে আছে। আর আমরা লোক সংখ্যায় কিন্তু অনেক কম। আমাদের এই অল্প জনসংখ্যা দিয়ে হয়তোবা ওদের রুখে দাঁড়াতে পারবো না, কিন্তু বুদ্ধি দিয়ে তো ঠিকই পারবো। কিভাবে আমাদেরও একটু বল। শোন, আমরা হলাম মেয়ে। প্রত্যেকটা ছেলেই মেয়ের ওপর অনেকটাই দুর্বল। এই দুর্বলতাটাই আমাদের কাজে লাগাতে হবে। কি বলতে চাইছি, ওর বিরুদ্ধে অ্যাকশন নিতে হলে ওর ইনফরমেশন জানতে হবে। আরে কুত্তি, এত কিছু ঘুরিয়ে পেছিয়ে না বলে যা বলবি ভালো করে বল, বুঝিয়ে বল। তোর কথা কীরকম জানি বুঝতে পারি না আমরা, আমাদের বোঝার অসুবিধা হয়, বুঝিয়ে বল। তারপর নেহা খাট থেকে বসা থেকে উঠে দাঁড়ায়। তারপর তার বান্ধবীদের সামনে দাঁড়িয়ে সকলকে ইশারা ইঙ্গিত দিয়ে বোঝাতে লাগে। তোরা সব কটা গাধি, বুঝবি কি করে? শোন, আমরা যেহেতু লোক সংখ্যায় কম, মাত্র 11 জন, তাহলে ওর মেন পয়েন্ট আঘাত করতে হবে। এতেও অনেক দুর্বল হয়ে যাবে। অর্থাৎ বোঝাতে চাচ্ছি যে ওর সব ইনফরমেশন আমরা গুছিয়ে নেব এবং কোথায় থাকে কি করে, তারপরে সুযোগ বুঝে ওকে আক্রমণ করব। যদি গাছের শেকড়টাই উপড়ে ফেলি তাহলে গাছ বাঁচবে না, গাছ অটোমেটিকলি মরে যাবে। বুঝতে পেরেছিস এবার? এখন কি বোঝাতে চাচ্ছি তোকে? জিনিয়াস, তোর মাথাতে এত বুদ্ধি কি করে আসে রে? আমাদের কেউ একটু দিস। তারপর নেহা ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। অন্যদিকে সকাল হতে শহরটা ব্যস্ততায় পরিপূর্ণ হয়ে যায়। সবার কাজে চলে যায়। স্বাধীন শুয়ে থেকে সব কিছু তাকিয়ে তাকিয়ে দেখছিল। স্বাধীনের কাছে থাকা সৌরভের ডায়েরিটা স্বাধীন একটা গুপ্ত স্থানে লুকিয়ে রাখে। ফুল পড়া এখনো হয়নি। এক এক করে অনেক গাড়ি আসছে আবার চলে যাচ্ছে। স্বাধীন হামাগুড়ি দিতে দিতে সেদিকে এগিয়ে যায়। মেন দরজার সামনে গিয়ে খালি হাতে নিয়ে ভিক্ষা করতে লাগে সেই ছেলেটা। স্বাধীনকে দেখতে পেয়ে দৌড়ে এসে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, কিরে, তোকে না বলেছিলাম কালকে
তোকে যেন এই আশেপাশে না দেখি, তাহলে তোর খবর আছে। তারপরেও তুই এখানে এসে ভিক্ষা করছিস। জানিস, যদি সৌরভ বস একবার দেখতে পায় তোকে এইখানেই, তাহলে তৎক্ষণাৎ তোকে এনকাউন্টার করবে। থেকে বলি, নিজের জীবন যদি বাঁচাতে চাস তাহলে এখান থেকে ভাগ, ভাগ এখান থেকে। বাবা, আমাদের আর জীবন পশুর থেকেও নিকৃষ্ট আমাদের জীবন। এই জীবন নিয়ে কোথায় যাব বলো? আমরা গরিব, খেতে পাই না, তাই পেটের দায়ে ভিক্ষা করি। কেউ খেতে দিতে চায় না, তারপরেও অনেক দূর দূর করে তাড়িয়ে দেয়, ভিক্ষা দিতে চায় না। স্বাধীনের কথাটা শুনে ছেলেটা নিমেষেই গলে যায়। আসলে স্বাধীন এমনভাবে কথাটা বলেছে যে কেউ থাকলে এখানেই গলে যেত, সেটা হোক পাষাণ হৃদয় ব্যক্তি কিংবা না। তারপর ছেলেটা স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, বুঝতে পেরেছি তোর কথা, কিন্তু কি করব বল? তুই কালকে যে ঢুকেছিলি, যদি বস জানতে পারতো তাহলে আমাদেরকেও মেরে ফেলতো। আমরা বলিনি, বস হয়তো শুনেনি। আমাদের একটা ভুল, সামান্য পরিমাণ ভুলেও বস আমাদের জীবন কেড়ে নিতে পারে। কেন বাবা, তোমার বস কি এমন কাজ করে যে তোমরা সামান্য ভুল করলে তোমাদেরকে মেরে ফেলবে? স্বাধীনের কথা শুনে সেইখানে থাকা আরও লোক ছিল, তারা হাসতে লাগে। আসলে স্বাধীন এমনভাবে কথাটা বলেছে যেন সে জানে না যে এটা কি, তারা কি কাজ করে। তখনই পাশ থেকে একটা ছেলে বলতে লাগে, আরে শালা, তুই কি পাগলের সঙ্গে পাগল হয়ে গেলি নাকি? ও তো পাগল, তাই আবল তাবল বলেছে। তুইও কি পাগল হলি নাকি? চলে আয়। আর হ্যাঁ, এটা বিশিষ্ট গ্যাংস্টার মাফিয়া ডন বাংলাদেশ। এখন যার রাজত্ব নাম্বার অনেক, আর গোডাউন ঘর সৌরভ ভাইয়ের। স্বাধীন কথাটা যখন বলছিল, স্বাধীন মাঝে মাঝে ভিতরে উকি ঝুঁকি মেরে দেখতে লাগে। দেখতে পাই ওই মন্ত্রীটা সৌরভের সঙ্গে কোলাকুলি করে গাড়িতে উঠছে, আবার কি যেন হাত বদল করছে। এইসবই যেন গাড়িটা আসতে যাবে, ঠিক তখনই ছেলেগুলো সেখান থেকে সরে দাঁড়ায়। সৌরভ এদিকে তাকিয়ে দেখতে লাগে, সেখানে আন্না বসে থেকে উঠে অন্য পাশে চলে যায়। এইদিকে বস, আপনার কথা মতো আমি নেহা ম্যামের পিছু নিয়েছিলাম। বাসা থেকে বের হতেই এক কালো গাড়িতে উঠে পড়ে। তারপর কার এমন গতিতে ছিল তার পিছনে আমরা যাই, কিন্তু চোখের পলকে সে কোথাও যেন হারিয়ে যায়। তার গাড়িটা আর খুঁজে পাই নাই। শালা, তোরা এখন বলছিস, আগে বলবি না? আল্লাহ জানে কে বা কারা আমার মেয়ের ওপর আক্রমণ করেছে। যদি আমার মেয়ের কিছু হয় তাহলে তোদের একদম দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেব, মনে রাখিস কথাটা। কথাটা বলতে বলতে ইমরান খান তার পকেট থেকে ফোন বের করে মেয়ের ফোনে কল দিতে লাগে। দুইবার রিং হতেই ফোন রিসিভ করে। এটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে ইমরান খান। ফোনের ওই পাশ থেকে নেহা বলে, বাবা কি হয়েছে? এত সকালে ফোন করেছিলে, ঠিক আছো তো তুমি? আর তোমাকে যে বলেছি আমি যখন গ্রুপে আসবো বান্ধবীদের সঙ্গে, তখন তুমি একদমই আমাকে ফোন করবে না। তারপর পরবর্তীতেও তুমি আমাকে ফোন করলে যে। আরে মা, বলিস না, তোর কথা অনেক মনে পড়ছিল আমার, তাই ফোন করেছি তোকে। কেন, তোকে কি বিরক্ত করলাম? আচ্ছা রাখি তাহলে, সময় মতো বাসায় চলে আসিস তুই। না বাবা, তুমি যা বুঝছো আমি তা কিন্তু তোমাকে বোঝাতে চাইনি। আচ্ছা তাহলে এখন রাখি। আর বন্ধুদের সাথে ঢাকায় যাব, একটু কাজ আছে, আসতে হয়তো কয়েকদিন সময় লাগতে পারে। তুমি যেন চিন্তা করো না আবার। কি, ঢাকায় যাবি? ঢাকায় যাবি কেন? তুই জানিস না আমার অনেক শত্রু তোর ওপর রেগে আছে যদি কিছু করে? তাই ঢাকায় যদি যাস, তোর ওপর কোনো আক্রমণ করে তখন? না মা, তোর ঢাকায় যাওয়া লাগবে না। তোর কি লাগবে বল, আমি ঢাকা থেকে এনে দিচ্ছি। তাও তুই ঢাকায় যাবি না বল আমাকে? বাবা তুমি অযথাই ভয় পাচ্ছ। তুমি তো ভালো করেই জানো হিমির বাবা এখানকার এমপি। তার মেয়ে থাকতে আমাদের সঙ্গে কিসের ভয়? আমাদের সর্বদাই পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাবে। তুমি সেই সব নিয়ে চিন্তায় থেকো না। আর তুমি তো ভালো করেই জানো আমি তোমার পরিচয় দিতে একদমই স্বাচ্ছন্দ্য বোধ করি না। তুমি সেটা নিয়ে টেনশন থেকো না। আর হ্যাঁ, বাসায় খুব দ্রুতই পৌঁছে যাব। কথাটা বলে নেহা ফোন রেখে দেয়। অন্যদিকে ইমরান খানের মাথা দিয়ে পানি বের হতে লাগে। ঘেমে টেনশনে তার মেয়ে ঢাকা যাবে কেন? এই এমনিতেই সৌরভটাকে তাড়া করে বেড়াচ্ছে, গোপনে সেইখানে লুকিয়ে আছে, কেউ জানে না। অবশ্যই ইমরান খানের মেয়ে যে নেহা, এটা বাইরের মানুষ তেমন একটা কেউ জানে না। তার জন্য একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে ইমরান খান। তারপর পাশে থাকা ছেলেটার দিকে তাকিয়ে বলতে লাগে, শোন নেহামা, আজকে ঢাকায় যাবে, কই যাই
কি করে কি খায় সব ইনফরমেশন আমাকে দিবি। ওকে বস, আমি এক্ষুনি নেহা ম্যাডামকে পর্যবেক্ষণ করার জন্য 2টা ছেলেকে নিযুক্ত করে দিচ্ছি। আপনি সেটা নিয়ে কোনো টেনশন করবেন না, আর কিছু দরকার পড়লে আমাকে বলবেন। এখন আমি আসি। কথাটা বলেই ইমরান খানের কাছ থেকে একটা লোক চলে যায়। তারপর ইমরান খান পুনরায় ড্রিঙ্কস করতে লাগে। অন্যদিকে নেহা ফ্রেশ হয়ে নেয়। তারপর তার বান্ধবীদের সঙ্গে রওনা হয় ঢাকার উদ্দেশ্যে। অন্যদিকে তাদের পিছু পিছু একটা গাড়ি আসতে দেখে নেহার মনে সন্দেহ জাগে। আরও ভালো করে লক্ষ্য করতেই দেখে গাড়ির ভিতরে থাকা ছেলেটাকে সে কোথাও যেন দেখেছে। ভালোভাবে মনে করতেই দেখে এই ছেলেটা তো সে তার বাবার সঙ্গে দেখেছে। এ তার পিছু নিয়েছে কেন? নিমিষেই সে মনে পড়ে যায় হয়তোবা তার বাবা ছেলেটাকে তার চোখে চোখে রাখার জন্য পাঠিয়েছে। এইসব ভেবে সেদিকে আর কর্ণপাত দেখায় না নেহা। তারপর এনজয় করতে লাগে তার বান্ধবীদের সঙ্গে। দেখতে দেখতে সোজা সেই কলেজের সামনে চলে আসে। কলেজের সামনে এসে দেখে কেউ নেই। বাধ্য হয় এটা কলেজ না, কোনো একটা পরিত্যক্ত আবাস স্থল। গাড়ি থেকে নেমে সামনের দিকে এগিয়ে যেতেই দেখতে পাই একটা গেট দারোয়ান দাঁড়িয়ে আছে। নেহার বান্ধবীরা সেদিকে এগিয়ে যেতে যাবে, ঠিক তখনই তাদের আটকিয়ে দেয় নেহা। নেহা সবাইকে উদ্দেশ্য করে বলে, না, এখন যাওয়া যাবে না, গাড়িতে উঠে বস সবাই। কিন্তু কেন? গাড়িতে উঠে বসবো কেন? ওই আঙ্কেলটার কাছ থেকে শুনে আসি কি হয়েছে ওই মেয়েগুলোর সঙ্গে। আমার কথার উপরে তুই একদমই কথা বলবি না, এইটা আমার একদমই ভালো লাগে না। তা তো তুই ভালো করেই জানিস। গাড়িতে উঠে বস, তারপরে আমি তোকে সব কথা খুলে বলছি। তারপর নেহার বান্ধবী নেহার কথার উপরে আর কোনো কথা বলে না, গাড়িতে উঠে বসে। তারপর ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলে। কিছুটা সামনের দিকে এগিয়ে যেতে বলে নেহা। তারপর তার বান্ধবীদের উদ্দেশ্য করে বলে, শোন, তোদের কি মাথা ঠিক আছে যে লোক এক রাতের মধ্যে নামকরা কলেজের হোস্টেল থেকে মেয়েদেরকে তুলে নিয়ে যেতে পারে, তাও আবার 1-2 জনকে নয়, পুরো 50 জনকে? তাহলে একটাবার ভেবে দেখেছিস তার হাত কত দূর অবধি? তাই আমি বলছি কি, আমাদের ভালোভাবে খেয়াল রেখে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। যদি একটা পা ভুলবশত অন্য স্থানে রাখি তাহলে মনে রাখবি আমাদের প্ল্যান সব ভেস্তে যাবে। তাই সেই দিকে খেয়াল রাখিস। সময় হলে এইখানে আসবো, তারপরে মানুষগুলোর ভাব লক্ষণ দেখে বোঝার চেষ্টা করব কোনটা বেঁচে গেছে আর কোনটা এখনও ভালো আছে। তারপর তাকে প্রশ্ন করলে আমাদের যা ইনফরমেশন দরকার তা ঠিক পেয়ে যাব। এর জন্যই তো বলি শি ইজ দ্য বেস্ট। তোর মতো বান্ধবী থাকতে আর কি লাগে রে? তোকে তো এর আগেই বলেছি আমাদের কেউ একটু তো বুদ্ধি দিতেই পারিস নাকি? তাহলে তো আর এরকম বোকামি কাজ করতে পারবো না। কথাটা বলে সবাই হাসতে লাগে। তারপর ড্রাইভারকে একটা হোস্টেলের কথা বলে সেখানে নিয়ে যায়। গাড়িটা ব্রেক করে তারপর গাড়ি থেকে নেমে সবাই হোটেলের ভিতর ঢুকে যায়। হোটেল রিসেপশন থেকে রুম বুক করে যে যার রুমে চলে যায়। রুম বলেও ভুল হবে, একটা রুম। সেখানে 4টা বেড, সবাই একত্রে গাদাগাদি করে একটা রুমে থাকবে, এতে এনজয়টা একটু বেশি হবে। এটাই বলেছিল নেহা সবাইকে। তাদের সবাই রাজি হয়ে যায়। সবাই যে যার মতো আনন্দ করছিল। ঠিক তখনই দরজায় কলিং বেল বাজতে লাগে। সবাই আচমকা কলিং বেলের শব্দ শুনতে পেয়ে চমকে ওঠে। নেহার দিকে বড় বড় করে দৃষ্টিতে তাকায়। নেহা সবাইকে শান্ত হতে বলে তারপর দরজার সামনে গিয়ে দরজা খুলে দিতেই একটা ছেলে রুমে প্রবেশ করে। ওই পাশে তাকিয়ে দেখে কেউ নেই। তারপর খট করে দরজাটা লাগিয়ে দেয়। তারপর ছেলেটাকে একটা চেয়ারের উপর বসিয়ে দেয় নেহা। সবাই নেহার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। সবাইকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে নেহা সকলকে উদ্দেশ্য করে বলে, আরে কুল কুল, একে এনেছি আমরা খবরি হিসেবে। এই ছেলেটা এখানকারই সম্পর্কে আমি অনেক তথ্য পেয়েছি, তাই একে এনেছি। এর কাছ থেকে ওই বিষয়টা নিয়ে অনেক কিছু জানতে পারবো, তার জন্যই। ও আচ্ছা, তাই বল। আমরা তো উল্টাপাল্টা কিছু ভেবে ফেলেছিলাম। যা শালারা, তোরাও না। আচ্ছা, তুমি এখন যা বলবে সত্যি কথা বলবে। আমাদেরকে তোমার সম্পর্কে কেউ জানতে পারবে না, আর তুমি আমাদের ব্যাপারে কাউকে কিচ্ছু বলবে না। আর এই নাও, এইখানে 10 লক্ষ টাকা আছে, যেইটার কথা আমি তোমাকে বলেছিলাম। এখন সত্যি সত্যি বলো আমাকে।
ঠিক আছে ম্যাম, আমি বলছি। আসলে আমি এই শহরে একটা ছোটোখাটো ব্যবসা করি, পাশাপাশি আগে সরকারের হয়ে খবরির কাজ করেছি, কিন্তু এখন তো আর খবরির দরকার পড়ে না। এই শহরের বড় বড় কর্মকর্তারাই এখন সৌরভের কেনা গোলাম, তাই আমাদের ভাত উঠেই গেছে বললে চলে। কিন্তু কোথা থেকে যে আপনি আসলেন আল্লাহই জানে। আচ্ছা বাদ দিন সেসব কথা। ম্যাম একটা কথা, আপনি আবার কাউকে আমার পরিচয় দিয়েন না, তাহলে কিন্তু ওরা আমাকে তো মারবে সঙ্গে আমার পুরো পরিবারকে মেরে ফেলবে। আমার একটা ছোট বাচ্চা আছে, ওর অনেক সুন্দর লাইফ আছে, আমি চাই না আমার জন্য অল্প বয়সেই মারা যাক। আরে তুমি কোনো টেনশনই করো না, নির্ভয়ে আমাদেরকে বলো, আমরা কাউকে বলবো না। আমাদের পরিচয়টাও না হয় তুমি কিছুদিন গেলেই জানতে পারবে, তখন উল্টো আমাদেরকে হেল্প করার বিনিময়ে তুমি অনেক খুশি হবে। ম্যাম সত্যি বলতে কলেজের হোস্টেল থেকে যে 50 জন মেয়ে হারিয়ে গিয়েছে তার পেছনের হাত হলো সৌরভের। আসলে সে প্রত্যেক সপ্তাহে বিদেশে এক নাম করা ডনের সঙ্গে ডিল করেছে। সে প্রত্যেক সপ্তাহে তাকে বাংলাদেশ থেকে 100 জন করে মেয়ে কন্টেইনারে করে পাঠায়। কি প্রত্যেক সপ্তাহে 100 জন করে? এত সংখ্যক মেয়ে ও কী করে জোগাড় করলো? এই প্রথম তো খবরে ছাপিয়েছে কলেজের হোস্টেল থেকে 50 জন মেয়ে উধাও। তাহলে এর আগে জানতে পারলাম না আমরা? হ্যাঁ ম্যাম, আপনারা ঠিকই ভেবেছেন। আসলে সৌরভ একজনকে মেয়ে জোগাড় করার জন্য বলেছেন, তাকে অনেক টাকা দেয়। সেই ছেলেটা আবার অনেকগুলো ছেলে আছে, ওরা আবার বাংলাদেশের নানান প্রান্তে গিয়ে মেয়েদেরকে কিডন্যাপ করে নিয়ে আসে। তাই আপনারা এর আগে এত সংখ্যক মেয়ের উধাওয়ের কথা শুনেননি। তা এবার জানতে পারলাম কেন যে আমি যতটুকু জানতে পেরেছি যে ওরা জোগাড় করতে পারেনি এই সপ্তাহে 100 জন মেয়েকে, ওরা জোগাড় করেছিল মাত্র 50 জন মেয়েকে। শেষমেশ কোনো বুদ্ধি খুঁজে না পেয়ে কলেজের হোস্টেল থেকে মেয়েগুলোকে কিডন্যাপ করে কন্টেনারে ভরে বিদেশে পাচার করে দেয়। সৌরভের এই শহরে অনেকের সঙ্গে লাইনঘাট, কেউ কিছু বলবে না, সেটা আগে থেকে জানতো সে, তাই নির্দ্বিধায় এই জঘন্য কাজটা করেছে সে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তারপর নেহা খবরি ছেলেটার কাছ থেকে আরও কিছু ইনফরমেশন নিয়ে টাকা দিয়ে তাকে রুম থেকে বের করে দেয়। তারপর নেহা একটা মাস্টার প্ল্যান করতে লাগে তার বান্ধবীদেরকে নিয়ে। অন্যদিকে নেহাকে সবসময় পর্যবেক্ষণ করতে থাকা ছেলে দুইটা নেহাকে হোস্টেলের ভিতর ঢুকতে দেখে ফোন বের করে সোজা ইমরান খানের কাছে ফোন করে আর বলে, বস আপনি যে আমাদেরকে পাঠিয়েছিলেন, আমরা নেহা ম্যামকে সব সময় নজরে নজরে রাখছি। এখন সে একটা হোটেলে এসেছে। তা কোন হোটেলে? বস নেহা ম্যাম এখন হোটেল এক্সে অবস্থান করছেন। ও ওইখানে গিয়েছে কেন? নাকি আমার সব কুকর্মের কথা জানতে পেরেছে? না, জানবে কি করে? স্বয়ং স্বাধীনই তো আমার ওই ভয়ঙ্কর রূপের কথা জানে না। সেইখানে তো আমার মেয়ে। আচ্ছা তোরা ওইখান থেকে চলে আয়, আমার লোক আছে ওইখানে, তাদেরকে নেহাকে পর্যবেক্ষণ করার জন্য বলে দেব। কথাটা বলেই ইমরান খান ফোন কেটে দেয়। তারপর স্বাধীনের নাম্বারে 2টা SMS পাঠিয়ে দিয়ে সে নিশ্চিন্তায় একটা ঘুম দেওয়ার জন্য রুমে চলে যায়। অন্যদিকে স্বাধীন এই অল্প সময়ের মধ্যে অনেক খুঁটিনাটি জেনে গিয়েছে সৌরভের সম্পর্কে। তার থেকে ডায়েরি নিয়ে আসে স্বাধীনও আরও ইজি হয়ে জানতে পারে তার সঙ্গে লিঙ্ক আছে, কার সাথে সামনে কত তারিখে ডিল হবে সবই এই আর কি। সেইখানে বড় করে একটা পৃষ্ঠায় লেখা ছিল, ওল্ড মিটিং 2025 ইন 1 জানুয়ারি। এই কথাটার মানে স্বাধীন ভালো বুঝে যায় যে সব বড় বড় নামকরা লোক ও ডনদেরকে নিয়ে একত্র করে একটা মিটিংয়ের আয়োজন করবে। সে ওইখানে বাংলাদেশের সবাই থাকবে। স্বাধীন ভাবে ওইটাই মোক্ষম সুযোগ। তারপর তার কিছু গ্যাং লিডারকে SMS করে লোকেশন, ডেট আর টাইমটা বলে দেয়। কখন আসবে তার ঠিক তখনই SMS করে। ইমরান খান SMS দেখে স্বাধীন অবাক হয়ে যায়। আশেপাশে ভালোভাবে বোঝার চেষ্টা করে দেখতে পায় ধীরে ধীরে মানুষের সমাগম বেড়ে চলেছে। SMS-এ কোনো উত্তর না দিয়ে ফোনটা রেখে পুনরায় ভিক্ষা করতে লাগে যেন কেউ বুঝতে না পারে। রাত যখন অনেকটা গভীর হয়, সুযোগ পেয়ে স্বাধীন ফোন বের করে আড়ালে একটা জঙ্গলে চলে যায়। তারপর ইমরান খানের কাছে ফোন করে। বস আপনি যে বলেছিলেন SMS করে সময় হলে আপনাকে ফোন করতে। হ্যাঁ, আসলে আমার মেয়ে ঢাকায় গিয়েছে। তুমি যেখানে আছো তার পাশে যে এক্স হোটেলটা আছে ওইখানেই উঠেছে তাদের বান্ধবীকে নিয়ে, কি যেন কাজের জন্য। আমি বলি কি, তুমি আমার মেয়ের দিকে একটু খেয়াল রেখো, ও বোধ হয় ওই রাস্তা দিয়েই যাওয়া আসা করবে। একটু দেখো কেউ যেন ওর আসল পরিচয় জানতে না পারে, তাহলে সৌরভ কিন্তু আমার মেয়েকে মেরে ফেলবে।
ঠিক আছে, আপনি পিক পাঠিয়ে দিন, আমি খেয়াল রাখবো। কথাটা বলে স্বাধীন ফোন রেখে দিয়ে যেই পিছনে ফিরে ঠিক তখনই ওই ছেলেটাকে দেখতে পায়, যে ছেলেটার সঙ্গে স্বাধীন কথা বলছিল সৌরভের বিষয় নিয়ে, অর্থাৎ তার গেটের দারোয়ানি দায়ী। ওই ছেলেটা স্বাধীনকে এখানে দেখতে পেয়ে অনেকটা অবাক হয়। স্বাধীন ভয় পেয়ে যায়, ছেলেটা আবার কথা বলা শোনেনি তো। ঠিক তখনই স্বাধীনকে প্রশ্ন করে ছেলেটা, কি রে, এত রাতে জঙ্গলের মাঝে কি করছিস? স্বাধীন ছেলেটার কথা বলার ধরন দেখে বুঝতে পারে হ্যাঁ, এখানে কিছু শুনতে পায়নি, তাই সে আমতা আমতা করে বলে, আসলে 2 চেপেছিল, আশেপাশে জায়গা না পেয়ে জঙ্গলে এসেছিলাম। ও আচ্ছা, তাহলে যাও। আর একটা কথা, এদিকে তেমন একটা আসবেন না কিন্তু। কথাটা বলে ছেলেটা আশেপাশে লাইট নিয়ে দেখতে লাগে। স্বাধীন সেখানে আর না দাঁড়িয়ে হাঁটতে লাগে। স্বাধীনের আচমকা মনে প্রশ্ন জাগে, ছেলেটা এত রাতে এখানে কি করছে, আর আশেপাশে লাইট দিয়ে দেখছে কেন? নিশ্চয়ই এখানে কিছু না কিছু আছে। ধীরে ধীরে হাঁটতে লাগে স্বাধীন। ঠিক তখনই ছেলেটা স্বাধীনকে পাশ কাটিয়ে যেতে লাগে। ঠিক তখন স্বাধীন ছেলেটাকে প্রশ্ন করে, আচ্ছা বাবা, তুমি এত রাতে এখানে যে আবার লাইট দিয়ে এদিকে ওদিকে দেখছো কি? কিছু কি হয়েছে? আরে না, কিছুই হয়নি। বলে এখানে বসে অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখার গোপনে যে আছে মাটির নিচে, তাই মাঝে মাঝে বলে ওই দিকটা একটু লক্ষ্য রাখতে, যেন কেউ সেই সব দেখে নিতে না পারে। ছেলেটা নিজেও জানে না সে তার অজান্তে স্বাধীনকে কতটা সাহায্য করলো। সে নিমিষেই ছেলেটা নিজের জিহ্বা নিয়ে নিজে কামড়ে দিয়ে বলে, হায় রে, আমি পাগল, তোকে বলতে গেলাম কেন? আচ্ছা বলেছি, তুই আবার কাউকে যেন বলিস না, তাহলে কিন্তু আমাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। কথাটা বলে ছেলেটা সেখান থেকে চলে যায়। স্বাধীন সেখানে আর না থেকে আসতে লাগে। ঠিক তখনই ফোনে একটা নোটিফিকেশন বাজে। ফোনে স্ক্রিনে তাকিয়ে দেখে ইমরান খান তাকে একটা মেসেজ করেছে। মেসেজটা ওপেন করতে দেখে একটা মেয়ের পিক। স্বাধীন বুঝে যায় এটা তার মেয়ে। তারপর স্বাধীনকে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলায় পাখির কিচিমিচির আওয়াজ হলে স্বাধীনের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই প্রতিদিনের ন্যায় স্বাধীন ফুটপাতে বসে ভিক্ষা করতে লাগে। ঠিক তখনই সেখান দিয়ে নেহা আর তার বান্ধবীরা যায়। স্বাধীন নেহাকে প্রথম দেখাই চিনতে পারে। অন্যদিকে, আচ্ছা, তুই সকাল সকাল ঘুম থেকে তুলে এখানে নিয়ে আসলি কেন? ওই ছেলেটার কাছ থেকে যা জানতে পারলাম, এই পাশে যে গোডাউন ঘরটা দেখছিস, এইটাই হচ্ছে সৌরভের মেন আড্ডা। ও এইখানেই সব আকাম কুকাম করে বেড়ায়। তাহলে এখন কি করব? চল অ্যাটাক করি। তোকে কি এমনিতেই আমি পাগল বলি? এখন অ্যাটাক দিবি? তোর কাছে কি আছে? হ্যাঁ, ওদেরকে বুদ্ধি দিয়ে মারতে হবে। তোদের এইখানে নিয়ে আসার প্রধান কারণ হলো আশেপাশে ভালোভাবে দেখা। কথাটা বলে নেহা তার বান্ধবীদেরকে আরও ভালোভাবে বোঝাতে লাগে। অন্যদিকে স্বাধীন সেখানে বসে থেকে তাদের দিকে তাকিয়েছিল। এটা দেখতে পাই নেহার বান্ধবী। তারপর নেহাকে উদ্দেশ্য করে বলে, নেহা, ওই দেখ, ওই ফকির পাগলাটা আমাদের দিকে কেমন করে তাকিয়ে আছে। তোকে কি বলেছি? আর তুই কোন দিকে মনোযোগ দিয়ে আছিস শুনি? দেখ, ছেলেটার মুখে দাড়ি একপাশে উঁচু একপাশে নিচু। এর দ্বারা ভালোভাবেই বোঝা যাচ্ছে যে ছেলেটা দাড়ি লাগিয়েছে। ওইটা নকল। আর ভালোভাবে তাকিয়ে দেখ, ওকে তো দেখে মনে হচ্ছে না ফকির। ওর গায়ের হাত পার রং এগুলো একবার লক্ষ্য করেছিস তুই? নেহা তার বান্ধবীর কথা শুনে ভালোভাবে স্বাধীনের দিকে খেয়াল করে। হ্যাঁ, দাড়িটা এক পাশে উঁচু করে আরেকটি পাশে নিচু হয়ে আছে। এর দ্বারা বুঝতে পারে যে তার যে দাড়িটা লাগানো হয়েছে আর স্বাধীনের গায়ের পোশাক আশাক দেখে ফকির ফকির মনে হচ্ছে, কিন্তু গায়ের রং দেখে মনে হচ্ছে না। নেহা কিছু একটা ভাবে আর সেখানে না দাঁড়িয়ে থেকে তার বান্ধবীদেরকে নিয়ে খানিকটা দূরে চলে যায়। কি রে, তুই ওইখান থেকে আমাদেরকে টেনে এইখানে নিয়ে আসলি কেন? আরে তুই ওইখান থেকে ছেলেটার দিকে ইশারা করে কথাগুলো বলছিলি। এইটা দেখেও তো বুঝতে পারবে আমরা ওর সম্পর্কে কথাগুলো বলেছিলাম। অবশ্যই আমারও একটু সন্দেহ হয়েছিল। ওয়েট, হোল্ড, খোঁজ আমি লাগাচ্ছি। নেহা কাউকে ফোন দিয়ে কিছু একটা জিজ্ঞেস করে। সে এ বিষয়ে কিছুই জানে না। এভাবে কেটে যায় দিনটা। নেহা সৌরভের বিষয়ে অনেক ইনফরমেশন পেয়ে যায়, যার দ্বারা সে অ্যাটাক করার জন্য প্রস্তুতি নিতে লাগে। অন্যদিকে স্বাধীন শুধু অপেক্ষা করছে কখন গভীর রাত হবে। রাত যখন গভীর হয়ে যায়, পুরো শহরটা তখন ঘুমের রাজ্যে তলিয়ে যায়। ঠিক তখনই স্বাধীন ওঠে টুকটুক করে জঙ্গলের দিকে চলে যায়। তারপর সে সেখানে গিয়ে আগামীকাল ওই ছেলেটার সঙ্গে দেখা হয়েছিল তার পাশে গিয়ে খোঁজাখুঁজি করতে লাগে, যদি সেই গুপ্ত ঘরটা খুঁজে পায়। দেখতে দেখতে হঠাৎ করে তার পায়ের সঙ্গে কিছু একটা বাজে। স্বাধীন নিচের দিকে তাকিয়ে দেখে একটা দরজা।
হ্যান্ডেল। স্বাধীন পাতা সরিয়ে দেখে, স্বাধীন পাতা সরিয়ে রেখে একটা দরজা ওপাশ থেকে দরজাটা খুলে ফেলে। তারপর সেই গুপ্ত আন্ডারওয়ার্ল্ড ঘরের ভিতর প্রবেশ করে। স্বাধীন দরজা খুলে সামনে এগোতেই একটা বড়সড় দরজা দেখতে পায়। সেখানে পাসওয়ার্ড চাচ্ছে, কিন্তু স্বাধীন তো জানে না। ঠিক তখনই মনে পড়ে যায় ডায়েরিতে থাকা স্বরূপের জন্মদিনের কথা। স্বাধীন সেই জন্মদিনের ডেটটা দিতে দরজা খুলে যায়। তারপরে টুকটুক করে ভেতরে প্রবেশ করে। পুরো রুমটা অন্ধকার থাকে। স্বাধীন ফ্ল্যাশ অন করে তো স্বাধীনের চোখ ছানাপাড়া হয়ে যায়, কারণ পুরো ঘর ভরে আছে বন্দুক দিয়ে, যা কিনা স্বাধীন আজ পর্যন্ত কখনো দেখেনি। তারপর স্বাধীন তার ফোনে বেশ কিছু ছবি তুলে নেয়। তারপর তার গ্যাংকে টেক্সট করে লোকেশন পাঠিয়ে দেয় আর বলে আজকে রাতের মধ্যে সবগুলো সাপ্লাই করতে হবে এখান থেকে। তারপর স্বাধীন আন্ডারগ্রাউন্ড ঘর থেকে বের হয়ে যায়। সে ভালো করে জানে তার লোকজনেরা এই ঘরটা খুঁজে বের করে সব কিছু সাফাই করে ফেলবে। তারপর স্বাধীন পুনরায় সেই ফুটপাতে গিয়ে একটা বস্তা গায়ের সঙ্গে পেঁচিয়ে ঘুমিয়ে পড়ে। এভাবে অনেক দিন পার হয়ে যায়। দেখতে দেখতে চলে আসে সেই কাঙ্ক্ষিত সময়, যখন কিনা সর্বের আন্ডারওয়ার্ল্ডের বড় বড় ডনদের সঙ্গে এই শহরের নামকরা বিশিষ্ট লোকেরা, যারা কিনা তার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে, তাদেরকে নিয়ে একটা মিটিংয়ের আয়োজনের দিন ঘনিয়ে এসেছে। স্বাধীন এই মোক্ষম সময়েরই অপেক্ষায় ছিল, সবাইকে একত্র পেয়ে মেরে ফেলবে। অন্যদিকে নেহেরাও এমন একটা দিনের অপেক্ষায় করছিল। ওরাও ইনফরমেশন পেয়ে যায়। ওরা ভাবে আজকে ওরা অ্যাটাক দিবে, তাই যে যার প্রস্তুতি নিতে লাগে। স্বাধীনও প্রস্তুতি নিতে লাগে, কারণ স্বাধীন একাই 100, তার কোনো গ্যাং লাগে না। সে নিজেই একটা আন্ডারওয়ার্ল্ডের টপ জোন, একসঙ্গে শত শত মানুষ মারার মতো নির্মম হিস্ট্রি আছে তার নামে। দেখতে দেখতে সেদিনের আলো ফুরিয়ে রাত নেমে আসে। বড় বড় গাড়ি গোডাউন ঘরের ভিতরে আসতে লাগে। অনেক দামি গাড়ি, হেলিকপ্টার, এসব স্বাধীন বাইরে থেকে সব কিছুই দেখছিল। ঠিক তখনই স্বাধীন দেখতে পায় কয়েকটা মেয়ে দেওয়াল টপকে ভিতরে প্রবেশ করে, প্রত্যেকের মুখে মাস্ক লাগানো। স্বাধীন বুঝতে পারে না এরা আবার কারা। এদেরকে তো স্বাধীন এর আগে কখনো দেখতে পায়নি, তাই আনমনে চিন্তা করতে লাগে। এদেরকে তো এর আগে কখনো দেখিনি। প্রায় 1 মাস হলো এইখানে অবস্থান করছি, হঠাৎ করেই এরা আবার কারা? না না না, জানতে তো হবেই আমাকে, কিন্তু এখন তো ভিতরে ঢোকা যাবে না। দেখে মনে হচ্ছে এখনো অনেকের আশা বাদ রয়েছে। সবাই আসুক, তারপরে এই শহরে থাকা সব কীটপতঙ্গগুলোকে একসঙ্গে মেরে ফেলবো। কথাটা ভেবেই স্বাধীন একটা জেভিউ হাসি দেয়। অন্যদিকে ইমরান খান কাছে এসে SMS করে। স্বাধীন বলে দেয় আজকে তার শত্রু স্বরূপ এই পৃথিবীর মায়া ত্যাগ করবে। SMSটা দেখে ইমরান খান অনেকটা খুশি হয়ে যায়। তখনই একটা কালো গাড়ি আসে, তার পিছে আরও 4-5টা গাড়ি আছে। গাড়িটা গোডাউন ঘরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে মেন দরজাটা লাগিয়ে দেয়। তারও লাগিয়ে দেয়। স্বাধীন বুঝতে পারে সব আশা হয়ে গেছে, তাই সে কোনো দেরি না করে তার ব্যাগের কাছে যায়। পোশাক পরিবর্তন করে তার পোশাক নিয়ে নেয়। ব্যাগের ভিতর থাকা রাইফেলের খণ্ড অংশগুলো একত্রিত করতে লাগে। মিনি একটা রাইফেল তার কোমরে গুঁজে নেয়। তারপর ওর গ্যাংয়ের প্রত্যেকটা SMS করে লোকেশন আর সময়টা পাঠিয়ে দেয়, যেন তারা আসতে পারে তার কোনো ক্ষতি হলে। ঠিক তখনই ভেতর থেকে গোলাগুলির শব্দ শুনতে পাই স্বাধীন। এটা দেখে তো অবাক হয়ে যায়, কারণ এরকম তো সে চাচ্ছিল না। তাহলে কি তারা নিজেরাই নিজেদের গোলাগুলি শুরু করেছে? এসবই ভাবছিল। একটু পর পরিবেশটা ঠান্ডা হয়ে যায়। ভিতর থেকে আর গঙ্গানির শব্দ শুনতে পায় না। এই অল্প কিছুক্ষণ গঙ্গানির শব্দ হতে আশেপাশে থাকা গাছের ডালে ঘুমিয়ে যাওয়া পাখিগুলো ভয় ডানা মেলে পালিয়ে গেছে, যেন এই সীমানা ছেড়ে চলে গিয়েছে। স্বাধীন শান্ত চোখে গোডাউন ঘরের পিছনের দিকে চলে যায়। এই পাশ ওই পাশটা গিয়ে দেওয়াল টপকে ভিতর প্রবেশ করে। ভিতরে ঢুকে দেখে সবার হাতে রাইফেল নিয়ে গোডাউনের সবাই পাহারা দিচ্ছে, যেন ভিতরে কেউ প্রবেশ করতে না পারে। কিন্তু স্বাধীনতর এসব বাধা উপেক্ষা করার বান্দা না। তারপর স্বাধীনের কোমরে গুজে থাকা বন্দুকটা বের করে তারপর সাইলেন্সার লাগিয়ে এক এক করে গোডাউন ঘরের বাইরে থাকা সবাইকে মেরে ফেলে। স্বাধীন তারপর সবাইকে একত্রিত করে গোডাউন ঘরের মেন দরজা দিয়ে কোনোভাবে ভিতরে প্রবেশ করে, যেন কেউ বুঝতে না পারে। মেন দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতেই দেখতে পাই সবাই একত্র হয়ে বসে আছে। তাদের সামনে মাটিতে হাঁটু গেড়ে বসে আছে 11টা মেয়ে। প্রত্যেকের পোশাক কালো, কিন্তু মুখে এখন আর মাস্ক লাগানো নেই। স্বাধীন বুঝে যায় যে এই মেয়েগুলোই তখন দেওয়াল টপকে ভিতরে প্রবেশ করেছে। ভালোভাবে বিষয়টা বোঝার জন্য স্বাধীন সেইখানে না থেকে পিছন দিকে চলে আসে। ঠিক তখন সর্বের কতক্ষণ গলায় কথোপকথন শুনতে পাই।
তোরা এসেছিলে আমাকে মারার জন্য। আমাকে মারতে হলে পুরো গ্যাং নিয়ে আসতে হবে। তোদের মতো 11 জন, তাও আবার মেয়ে, তোদের দিয়ে হবে না। উত্তর বাচ্চা, আমাদের ছাড়, তারপরে দেখাচ্ছি আমাদের 11 জনের দ্বারা তুই এই পৃথিবীতে বাঁচতে পারিস কিনা। আরে তা তো বুঝতেই পারলাম, তোরা কি যে ব্রিলিয়ান্ট। আমার আড্ডা এসেছিস আমাকে মারার জন্য, তাও আবার এইখানে সব আন্ডারওয়ার্ল্ডের টপ ডন নিয়ে মিটিং করছি তখন। আসলে তোরা অনেক বোকারে, না হলে এই বোকার মতো না কেউ করে। আমি তো শুধু তোকে না, পুরো দেশের গ্যাংস্টারদের মারতে চেয়েছিলাম, তাই তোকে এর আগে অ্যাটাক করিনি। যখন তুই সবাইকে একত্র করবি মিটিংয়ের জন্য, তখনই সবাইকে একসঙ্গে মেরে ফেলবো। তুই জানিস এইখানে একজনের সঙ্গে তোরা 11 জন পারবি না, আবার এসেছিস সব গ্যাংস্টারদের মারার জন্য। দেখ, ভালোই বলছি, আমাদেরকে ছেড়ে দে, না হলে তোদের কিন্তু একদমই ভালো হবে না। আমার এইখানে বিনা পারমিশনে যারা আসে তার একমাত্র শাস্তি হলো শুট, এনকাউন্টার। কিন্তু তোদের কাউকেই মারতে আমার ইচ্ছে করছে না রে। যেতেছে মিটিং শেষে তোদের সকলকে একত্রে একটু আনন্দ করবার জন্য, তারপর মেরে ফেলবো। কুত্তার বাচ্চা, আগে ছেড়ে দিয়ে দেখ তো তোকে কিভাবে তড়পে মারি। এতক্ষণে স্বাধীন মেয়েটার দিকে তেমন একটা খেয়াল করেনি। ভালোভাবে তাকিয়ে দেখে এটা নেহা। নেহাকে এখানে দেখে স্বাধীন রীতিমতো অবাক হয়ে যায়। নেহার কথা শুনে সৌরভ রেগে যায়। তারপর নেহার কাছে বন্দুক নিয়ে এগিয়ে যেতে লাগে। স্বাধীন অবস্থা বেগতিক দেখতে পায়। তার কাছে এখন পর্যাপ্ত পরিমাণ অস্ত্র নেই যে ওদের উপরে আক্রমণ করবে। তাই বুদ্ধি খাটিয়ে স্বাধীন গোডাউন ঘর থেকে বেরিয়ে আসে। তারপর তার কাছে লুকিয়ে রাখা একটা আধুনিক রাইফেল, যেটা মেশিন গান, সেটা নিয়ে ভিতরে আসে। অন্যদিকে সৌরভ নেহার কাছে আসে। তারপর নেহার মাথায় বন্দুক তাক করে। যেই না টিকার দাবাতে যাবে, ঠিক তখনই যেন মেন দরজা দিয়ে এন্ট্রি নেয় স্বাধীন। তাকে পুরাই হিরো মাফিয়া হিংস্র সিংহের মতো লাগছে। সবাই যে যার কাজ বাদ দিয়ে মেন দরজায় দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে তাকায়। স্বাধীনের এক হাতে মেশিন গান, এক হাতে সিগারেট, যেন এক অন্যরকম গ্যাংস্টার তার আধিপত্য দেখানোর জন্য এখানে এসেছে। সবাই দেখে রীতিমতো অবাক হয়ে যায়। অন্যদিকে সৌরভ বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। তার আস্তানায় বিনা পারমিশনে এসেছে, তাও আবার এত বড় ভারী অস্ত্র নিয়ে। তাই প্রশ্নরত কণ্ঠে সৌরভ বলতে লাগে, কে তুই? তোকে তো এর আগে এই এলাকায় দেখিনি, আর এইখানে তুই মেশিন গান নিয়ে এসেছিস কেন? আমাদের কি মারার জন্য? সবের কথা শেষ না হতেই স্বাধীন উপরে সিলিংয়ের দিকে মেশিন গান তাক করে অনবরত গুলি করতে লাগে। সবাই এটা দেখে অবাক হয়ে যায়। যে যার চেয়ার রেখে মাটিতে শুয়ে পড়ে জীবন বাঁচানোর জন্য। কাঞ্চন, কাঞ্চন, আমি তো কাউকে মারার জন্য আসিনি। আমি এসেছি তোদেরকে ভয় দেখানোর জন্য, তাই না? মানে কি চাস তুই এখানে? সৌরভের কথা শুনে স্বাধীন আবারও অনবরত গুলি চালাতে লাগে সিলিংয়ের দিকে। অন্যদিকে সিলিং ঝাঁঝরা হয়ে ভেঙে পড়ার উপক্রম। স্বাধীন গুলি থামিয়ে দেয়। তারপর মেশিন গানটা সাইডে রেখে সোজা সৌরভের কাছে আসে। অন্যদিকে নেহা স্বাধীনকে প্রথম দেখায় চিনতে পারে যে এই ছেলেটাই সেই ছেলেটা ভিখারি সেজে বাহিরে যে দাঁড়িয়েছিল। এই সুযোগ নেহার বান্ধবীরা সবাই যে যার হাত খুলে ফেলে। তারপর প্রত্যেক বন্ধু হাতে নিয়ে সেইখানে থাকা সবাইকে গুলি করে মারতে লাগে। দেখতে দেখতে স্বাধীন সবাইকে মারতে লাগে। দেখতে দেখতে সকলের দেহ শুধু এখন গোডাউন ঘরে পড়ে আছে, শুধুমাত্র এখন সৌরভ বাদে। তারপর স্বাধীন সেখানে গিয়ে সবার লাশ একত্রিত করতে লাগে। এই সুযোগে স্বাধীনের গ্যাংয়ের ছেলেপেলেরা সেখানে চলে আসে। পুরো গোডাউন ঘরটা বাইরে থেকে বন্দি করে ফেলে। তারপর কিছু সংখ্যক ছেলে গোডাউন ঘরের ভিতরে চলে আসে, গোডাউন ঘরে ঢুকে যায়, এই দিক থেকে আটকে দেয়। কিন্তু সবাই তো এখন আর বেঁচে নেই, মেরে ফেলেছে স্বাধীন আর নেহা আর তার বান্ধবীরা। তারপর তারাও ধরে সবাইকে একত্রিত করতে লাগে। এই সুযোগে নেহা স্বাধীনের কাছে আসে স্বাধীনকে কৃতজ্ঞতা দেওয়ার জন্য। কে আপনি তা জানতে চাইবো না, শুধু এইটুকুই, আজ আমাদের মৃত্যুর হাত থেকে আপনি রক্ষা করেছেন। কথাটা বলে নেহা স্বাধীনকে উদ্দেশ্য করে। অন্যদিকে নেহার বান্ধবীরা সৌরভকে ধরে একটা চেয়ারের সঙ্গে দড়ি দিয়ে আটকে দেয়। তারপর ওর মাথায় বন্দুক তাক করে। স্বাধীন সৌরভের সামনে একটা চেয়ার টেনে বসে। সৌরভকে উদ্দেশ্য করে স্বাধীন প্রশ্ন করতে লাগে, তোর জীবনের শেষ ইচ্ছা কি? শুধু এটুকুই বলবো, নিজের জীবন ভিক্ষা চাইবি না, তার বিনিময়ে যা জানতে চাইবি তাই বলবো। আর আরেকটা কথা, তোর জীবনের সম্পর্কে জানতে অনেক ইচ্ছে করছে আমার। তোর ডায়েরিটা তো
অর্ধেক লেখা, বাকি অর্ধেকটা আমাকে বল। আমার রুম থেকে ডায়েরিটা উধাও হয়ে যায়নি, তুই চুরি করেছিস। আচ্ছা, তোর যেহেতু আমার জীবনের সম্পর্কে জানার খুব ইচ্ছে, আর মৃত্যু তো একদিন হবেই, সেটা না হয় আগে। আমি এটা নিয়ে ধার ধারি না, তোকে সত্যি কথা একটা বলে যাব, আর একটা কাজ করতে বলবো, যদি সম্ভব হয় তাহলে সম্পূর্ণ করিস। স্বাধীন মাথা নাড়িয়ে ইশারা দিয়ে হ্যাঁ বোঝায়। তারপর উপরে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে অস্থির একটা নিঃশ্বাস ফেলে সৌরভ। সৌরভের জীবনে ঘটে যাওয়া অর্ধেক না হওয়া স্বাধীন জানে, কিন্তু আপনারা তো আর জানেন না। তাহলে শুরু থেকেই বলুক সৌরভ, শোনা হোক। তাহলে শোন, আমার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিল। সে অনেক সৎ চাকরি করত। মাসে যে টাকা উপার্জন করত সেই টাকা দিয়ে আমাদের সংসার অনায়াসে চলে যেত। একদিন তার অফিসে আবির্ভাব ঘটে সেইখানকার নামকরা একটা ডনের বাবাকে অনেক টাকার প্রলোভন দেখায়, শুধুমাত্র তাদের কোম্পানির জন্য যে জায়গাটা বরাদ্দ সেটা যেন সরকারিভাবে অনুমতি দিয়ে দেয়। কিন্তু বাবা গিয়ে দেখে সেইখানে যদি কোম্পানি তৈরির অনুমতি দেওয়া হয় তাহলে আশেপাশে 3-4টে গ্রামের মানুষ বাঁচতে পারবে না, বায়ু দূষণে মারা যাবে। তাই আর তাদের কোম্পানির পারমিশন দেয় না। লোকটা রেগে গিয়ে আমার বাবাকে অনেক মারধর করে। পরবর্তীতে বাবা পুলিশে কমপ্লেন করে। পুলিশ তো তাদের কেনা গোলাম, এটা আবার আমার বাবা জানতো না। পুলিশ সবকিছু ওই লোকটাকে বলে দেয়। পরবর্তীতে ওই লোকটা আমাদের বাসায় আসে, আমার চোখের সামনে আমার বোন মাকে ধর্ষণ করে। বাবা এটা সইতে না পেরে সুইসাইড করে। পরবর্তীতে মা সকলের সামনে মুখ দেখাতে না পেরে 3 মাস পর সুইসাইড করে। বোনেরও একই অবস্থা, 1 মাস পর সুইসাইড করে। আমি একা হয়ে যাই। সে থেকে প্রতিজ্ঞা করি নিজেই আমি ওই ইমরান খান নামক নরপিশাচকে মেরে ফেলবো। মানে কোন ইমরান খান? আগে যে ঢাকা শহর আওতায় ছিল সেই ইমরান খানের কথা বলছিস তুই? তুই ঠিকই বুঝতে পেরেছিস, ওই ইমরান খানের কথাই আমি বলছি। তোর মাথায় বন্দুক তাক করে আছি, যে কোনো সময় ট্রিগারটা চাপ দিলেই তুই স্বয়ং আল্লাহর কাছে চলে যাবি। আর এখনও মিথ্যা কথা বলছিস। ইমরান খানের সম্পর্কে আমি ভালো করেই জানি, ও অনেক ভালো, ওনার নামে কোনো বাজে রিপোর্ট নেই। আর তুই ওনার নামে খারাপ বিষয় বলছিস, শুধুমাত্র ঢাকা শহর থেকে সে চাঁদা তোলে, এটুকুই। ওর আসল রূপ এখনো তাহলে তো জানিস না। ও বিভিন্ন দেশে পারমাণবিক নিউক্লিয়াস বোমার উপকরণ সাপ্লাই দেয় সবার চক্ষুর আড়ালে। সৌরভের কথা শুনে স্বাধীন অনেকটাই চমকে যায়। অযথা ছেলেটা মৃত্যুর আগে মিথ্যা কথা বলবে কেন? সত্যি কথাই বলেছে। তাহলে কি ইমরান খানকে সে যতটা ভালো জানে সে ততটা ভালো না? স্বাধীন এসবই ভাবছিল, ঠিক তখনই পাশ থেকে নেহা বলল, কি যে নাম বললেন, ও মনে পড়েছে, ইমরান খান। উনি এই ঢাকা শহরের আগের গ্যাংস্টার ছিল। আমি তোকে কথা দিচ্ছি, আমি ওনাকে মেরেই ছাড়বো, তোদের মৃত্যু প্রতিশোধ নেব। স্বাধীন সৌরভের আজে বাজে কথা শুনতে না পেরে ট্রিগারে চাপ দেয়। গুলিটা মাথার এফোর হয়ে যায়। একটু মুচকি হেসে সৌরভ তার জীবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মাটিতে শুয়ে পড়ে। তার মৃতদেহ চারপাশে রক্ত লাল হয়ে যায়, কিন্তু কেউ দেখো না দেখার ভান করে চলে যাচ্ছে। তারপর স্বাধীন এক এক করে সবাইকে একত্রিত করতে লাগে প্রত্যেককে পুড়িয়ে মারার জন্য। অন্যদিকে নেহা স্বাধীনকে অনেক কৃতজ্ঞতা জানাতে লাগে, সঙ্গে তার বান্ধবীরাও। তারপর গোডাউন ঘরের বাইরে গিয়ে আগুন লাগিয়ে দেয়। তারপর নেহারা চলে যায় হোস্টেলে। স্বাধীন সেখানে আর ছদ্মবেশ ধরে না থেকে ইমরান খানকে শুধু মেসেজে বলে মিশন সাকসেসফুল। এটা দেখে ইমরান খান আনন্দে আত্মহারা হয়ে যায়। সোজা গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। তারপর ঢাকাতে তার বাসায় চলে যায়। প্রথমে তার মেয়েকে তার বাসায় আসার জন্য বলে, পরবর্তীতে স্বাধীনকেও আসার জন্য। স্বাধীন আসে, তার মনে অনেক প্রশ্ন জমাট বেঁধেছে। এই প্রশ্ন খোলাসা করার জন্য পরদিন সকালবেলা যখন সকাল 10টা বাজে তখন স্বাধীন ইমরান খানের বাসার সামনে এসে হাজির হয়। দরজার কলিং বেল দেয়। একটা কাজের ছেলে সে দরজা খুলে দেয়। স্বাধীন দরজা দিয়ে ড্রয়িং রুমে যায়। ড্রয়িং রুমে গিয়ে দেখে ইমরান খান বসে চা খাচ্ছে, পাশে একটা মেয়ে। স্বাধীন ইমরান খানের কাছে যেতেই ইমরান খান তাকে বসতে বলে। পাশে বসতেই সেই দিকে তাকে দেখতে পায় নেহা। নেহা স্বাধীনকে দেখে অনেকটা অবাক হয়, কিন্তু স্বাধীন অবাক হয় না, সে ভালো করে জানে এটা নিয়ে। আপনি এখানে? স্বাধীন বুঝে না বোঝার ভান করে বলে, তো একই প্রশ্ন, আপনি এইখানে? অবভিয়াসলি আমি এখানেই থাকবো, কারণ এটা আমার বাবার বাসা। তো এখানে ছাড়া আর কোনখানে থাকবো আমি শুনি?
ও আচ্ছা, তাহলে ইমরান স্যার আপনার বাবা হন? ইমরান খান স্বাধীন আর নেহার কথোপকথন শুনছিল। নিমেষেই তার মাথায় একটা বুদ্ধি আসে। মুচকি একটা হাসি দিয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। নেহা তার বাবাকে হাসতে দেখে বলে, তোমার আবার কি হলো? আর তোমাকে বলছি, এই ছেলেটাকে তুমি কি করে চেনো? মেয়ের এক প্রকার ধমক খেয়ে ইমরান খানের ধ্যান ভাঙে। তারপর আমতা আমতা করে বলে, আরে মা, বলো না। আমাদের অফিসে একটা ভালো পোস্টে কাজ করতেছে, তার সুবাদে আমি ওকে চিনি। আর বাসায় আসতে বলেছি একটা ফাইল নিয়ে যাওয়ার জন্য। অনেক দিন হলো, তুই তো জানিস এই ঢাকার বাসাতে আসি না। কোম্পানিটাও তেমন একটা দেখাশোনা করি না। এই ছেলেটা দেখাশোনা করতো। বাই দ্য ওয়ে, হ্যালো স্বাধীন। আর স্বাধীন, এটা হলো নেহা, আমার একমাত্র মেয়ে। তারপর স্বাধীন আর নেহা তার নিজেদের মধ্যে পরিচিত হতে লাগে। বাবা, আর একটা কথা তুমি কি জানি বলতে চাইলে, বলো। তুই তো বড় হয়েছিস, বাবা হিসেবে আমার একটা দায়িত্ব আছে না, তোকে বিয়ে দিয়ে দেওয়ার। আর তোর জন্য আমি ছেলে ঠিক করে রেখেছিলাম। স্বাধীন আসলে অনেক ভালো একটা ছেলে, তোকে অনেক সুখে রাখবে। কথাটা শুনে ইমরান খানের দিকে স্বাধীন বড় বড় চোখ করে তাকায়, কিছু একটা ইশারা দেয়। ইমরান খান স্বাধীনকে চুপ থাকতে বলে। স্বাধীন ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ইমরান খানের হাত চেপে ধরে সোফা থেকে একটু দূরে নিয়ে গিয়ে বলে, এসব কি বলছেন? আপনি ভালো করেই জানেন আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। কখন কোথা থেকে গুলি এসে আমাদের জীবন চিরতরে শেষ করে ফেলবে। আর আপনি চাচ্ছেন আপনার মেয়েকে আমি বিয়ে করি? নির্বোধের মতো কথা বলছেন কেন? বিশ্বাস করো বাবা, আমার মেয়ে কখনো আমার কাছ থেকে এমনভাবে আবদ্ধ করে কিছু চায়নি। সে আমার কাছে এসে ভোর সকালে কান্না করে তোমাকে চেয়েছে। তোমাকে সে ভালোবেসে ফেলেছে, জানি না কিভাবে কখন। তাই আমি আমার মেয়েকে কথা ফেলতে পারবো না, তাই রাজি হয়ে গিয়েছি। তোমাকে আমার মেয়েকে বিয়ে করতেই হবে। আর আমি ভালো করেই জানি তুমি এতে অমত পোষণ করবে না। কিন্তু কিন্তু আমি ভেবেছি এরপর আর আন্ডারওয়ার্ল্ডের এক জীবনে ব্যাক করব না, তোমাকে আর ব্যাক করতে দেব না। সব কিছু চিরতরে শেষ করে ফেলে ব্যবসায় মনোযোগ দেব, ভালোভাবে রুজি করে খাবো, আর খুন খারাপি করব না। আমিও তাই ভেবেছি। আর আপনাকে একটা প্রশ্ন করার আছে। কথাটা শেষ না হতেই সেখানে আবির্ভাব হয় নেহা তার বাবার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগে, বাবা, কি হয়েছে এখানে? দুজনে সেই থেকে কথা বলছো, আর স্বাধীন কি রাজি না আমাকে বিয়ে করার জন্য? বলো না বাবা। কি বলছিস? আমি যদি বলি স্বাধীনকে তার রক্ত এখানেই আমাকে দিতে, ও নির্দ্বিধায় গায়ের রক্ত আমাকে দেবে। ও রাজি, ভাবছি ঘরোয়াভাবেই তোদের বিয়েটা দিয়ে দেব। তুই কি বলিস? নেহা তার বাবার প্রশ্নের কোনো উত্তর দেয় না, মাথা দিয়ে শুধু হ্যাঁ বোঝায়। আচ্ছা, তাহলে আজকে রাতে তোদের বিয়ে। তুই তোর বান্ধবীদেরকে আসতে বল। আর এদিকে আমি মৌলভী সাহেব আর আমার কাছে দু একটা আত্মীয়কে আসতে বলছি। আর স্বাধীন তো একদম এতিম, ওর তো মা বাবা কেউ নেই। পাশ থেকে দাঁড়িয়ে থেকে স্বাধীন কথাগুলো শুনছিল। এতক্ষণ সে কিছুই বলেনি, তার বলার মতো কোনো ভাষা নেই। কারণ ইমরান খান যা বলবে স্বাধীন নির্দ্বিধায় তা পালন করবে। আর যদি ইমরান খান না থাকতো তাহলে সে কখনোই এই অবস্থায় আসতে পারতো না। দেখতে দেখতে দিনটা পার হয়ে যায়। রাতের বেলা ঘরোয়াভাবে নেহার সঙ্গে স্বাধীনের বিয়ে হয়ে যায়। নেহা বাসর ঘরে বড় ঘোমটা দিয়ে বসে আছে। অন্যদিকে স্বাধীন দরজা খুলে রুমে প্রবেশ করে। দরজা লাগিয়ে দিয়ে সামনের দিকে এগোতে নেহা খাট থেকে উঠে এসে স্বাধীনের পায়ে হাত দিয়ে সালাম করে। স্বাধীন নেহাকে তুলে শক্ত করে জড়িয়ে ধরে বলে, হয়েছে মা, হয়েছে। অনেক দোয়া করি তুমি অনেক দিন বাঁচো আর ফুটবল টিমের সমান বাচ্চার মা হও। কি? আমি তোর মা হই, তাই না? আচ্ছা, ওয়েট, দেখাচ্ছি মজা। আর ফুটবল টিম তৈরি করতে তো অনেক পরিশ্রম করতে হবে। আমি তো রেডি। তুমি কি রেডি? পারবে তো আমার রোমান্টিক ভালোবাসার অত্যাচার নিতে? নেহা তো লজ্জায় স্বাধীনের বুকে মুখ লুকায়। আর স্বাধীন নেহাকে নিয়ে খাটের উপর পড়ে যায়। বাকিটা ইতিহাস, যা জানার জন্য আপনাদের বিয়ে করতে হবে। টাটা, বাই বাই। তো হ্যালো বন্ধুরা, গল্পটা এখানেই শেষ। কি করছেন আপনারা এখনো? এখন বাকিটুকু যা জানার সবাই বিয়ে করে জেনে নেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।